মিটির কথা শেষ করার সাথে সাথেই একজন আগন্তুক ভিতরে প্রবেশ করে এবং বলতে থাকে, আমি যেখানে পা রাখি সেখানেই আগে শত্রুর জন্য আতঙ্ক রাখি। আমি এমন প্রাণী যার না আছে জীবনের মায়া আর না আছে অন্য কিছুর মায়া, শুধু আছে রক্তের প্রতি অসম্ভব ভালো লাগা আর ভালোবাসা। এত সময় কেন লাগলো ডিয়ার এম কে আর? আমি তো ভেবেছিলাম তুই আসবি বা না, কিন্তু না, এখন দেখি এসে গিয়েছিস। এসে যখন গিয়েছিস তাহলে তাহলে শোন, আফসোস, আগামীকাল থেকে আর কেউ এম কে আরের নাম শুনবে না। হা হা হা। আমি নিজেই সাধারণ হয়ে যদি অন্য সাধারণের পাশে না দাঁড়াই তাহলে কেমন হয় বল? আর তোরা যেখানে আমাকে আমন্ত্রণ করার জন্য এত বড় প্ল্যান করেছিস, সেখানে তোর এবং তোর ছোট ভাইয়ের আমন্ত্রণ কি বিফলে যেতে দিতে পারি বল? ভাই, ওদের সাথে এত কথা কিসের? মেরে দাও। আর এরপরে এই মেয়েগুলোকে মেরে ফেলবো, না হয় অন্য দেশে পাচার করে দিব। কার মৃত্যু কখন কোথায় লেখা তা স্বয়ং মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আর তোদের মতো জঘন্য প্রকৃতির মানুষের এই দুনিয়ায় বেঁচে থাকার সময় শেষের জন্য আজকে আমি এসেছি তোদের মারতে, মৃত্যু ফেরেশতার পক্ষ থেকে। সরি বস, ভুল ভুল, একদম ভুল। আজকে আমাদের নয়, বরং তোর মৃত্যু হবে। আর তুই একা কেন? তোর বাকি লোক কোথায়? তোদের মতো লোক মারতে আমার লোকজন লাগবে নাকি? আমি তো তোদের মতো লোকদের জন্য একাই পারফেক্ট। শালি হারামি, জানিস আমরা কতগুলো লোক আছি আর আমাদের কাছে কতগুলো অস্ত্র আছে? তোকে যদি ওদের হাতে ছেড়ে দেই, তাহলে তোর শরীরের এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেবে না। ও তাই নাকি? তা আমি বলে দিচ্ছি, তোর লোক সংখ্যা 100+, সবার হাতে অস্ত্র আছে। আর কি শুনতে চাস? আর আমি মৃত্যুকে ভয় করি না, মৃত্যুকে সবসময় স্মরণ করি। তুই তো দেখি মৃত্যু দেখেও ভয় পাস না। এত সাহস এবং এত ঠান্ডা মাথার খেলোয়াড়, বাহ, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তুই একটা কথা আমাকে বল, এই মেয়েটার সাথে তোর কিসের সম্পর্ক? তুই দুইবার এই মেয়ের জন্য আমাদের সাথে লাগতে আসছিস। সিংহ যদি মাথা গরম করে তাহলে জঙ্গলের জন্য ক্ষতিকর, আর আমি যদি মাথা গরম করি তাহলে তোদের জন্য ক্ষতিকর। আর এই মেয়ের সাথে কী সম্পর্ক তা আমিও জানি না, শুধু মন চায় এর জন্য বাঁচতে। আসি, হয়তো অচেনা একটা ভাই বোনের সম্পর্ক। ভাই, তুমি কি ওকে মারবে না আমি মারবো? দেখো ভাই, ওদের সাথে কথা বলে সময় না নষ্ট করে তাড়াতাড়ি মেরে ফেলো। আহা, তুই চুপ কর, ওর মৃত্যু হবে। কিন্তু এই লোককে একটু দেখি, যার কথায় পুরো আন্ডারওয়ার্ল্ডের মতো মাফিয়া কেঁপে উঠে, তাকে না দেখে মারলে শান্তি পাবো না। এই তোরা কেউ গিয়ে ওকে মেরে ফেল, আর মুখ থেকে কাপড়টা একটু সরা দেখি কিস এই ব্যক্তি। মিঠুর কথায় একজন ছেলে এগিয়ে আসে আগন্তুকের দিকে, কিন্তু আবারও আগের মতো একটা গুলি চলে আর সেই গুলিটা সেখানে মৃত্যুবরণ করে। আর এটা দেখে মিঠু বলে, এই তোরা বাইরে গিয়ে দেখতো, ওখানে কে, আর যাকে পাবি তাকে মেরে ফেলবি একদম। যদি জীবনের মায়া থাকে কেউ বাইরে যাস না, সবাই স্যারেন্ডার কর এবং আমার হয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাক। আর যেগুলো গিয়ে ওদের মানে মুন্নি উর্মি রাত্রি তুলে নিয়ে আসছোস এবং রহমান নাইমকে মারছোস, তারা সামনে আয়। আগন্তুকের কথা শোনার পর রক্ষক প্রতিক্রিয়া ছাড়াই ওরা মিঠুর কথা মতো বাইরে চলে যায় এবং বাইরে গিয়ে দেখে কয়েকশো ছেলে পেলে হাতে ইউনিক লেভেলের একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কেউ স্নাইপার নিয়ে। এইসব দেখে ওদের মধ্যে একজন ভিতরে গিয়ে মিঠুকে বলল, ভাই, বাইরে শতাধিক ছেলেপেলে, ওদের তুলনায় আমরা একদম কম, কি করব? মিঠু একটু ভিতর থেকে আতঙ্কিত হয় কিন্তু বুঝতে দেয় না, বলল, সবাই মিলে পজিশন নিয়ে ওদের ওপর আক্রমণ কর, গিয়ে যা। হায়রে বোকার দল, তোর লোক মাত্র 100+, আর ওরা হচ্ছে কয়েক শত, যা আমারও অজানা কতগুলি আছে। আগন্তুকের কথা শেষ হওয়ার সাথে সাথেই জিসান দৌড়ে গিয়ে আগন্তুকের মুখে একটা ঘুষি মারে আর বলে তোর লোক ভেতরে আসার আগেই তোকে মেরে শেষ করে দেব একদম। বলে কোমর থেকে পিস্তলটা বের করে আগন্তুকের মাথায় তাক করে। বাহ ভাই বাহ, তুই দেখি আমার থেকেও ভয়ঙ্কর হয়ে গিয়েছিস এই কয়েকদিনে। আগন্তুক মুচকি হেসে মাস্কের ভিতর থেকে ভয়ঙ্করভাবে বলল, আই লাইক ইউ, তোর সাহসের তুলনা হয় না। আমি খুশি হয়েছি তোর সাহস দেখে, কিন্তু তোকে আগেই বলেছিলাম আমাকে মারতে হলে
প্রথম চান্সেই মারতে হবে, না হয় মরতে হবে। কিন্তু তুই মারিস নাই, মারা বাদ দিয়ে বাংলা ভিলেনের মতো ডায়লগবাজি করছিস। এর জন্য তোকে মরতে হবে সোনা। বলে আগন্তুক নিজের কোমর থেকে তার পিস্তলে রাশিয়ান অ্যাডভান্স বন্দুক বের করে জিসানের হাতে গুলি ছুঁড়ে মারে, আর জিসানের হাতের গুলিটা লাগার ফলে ছিটে পড়ে যায়। আর এইসব দেখে মুন্নি উর্মি রাতে অজ্ঞান হওয়ার অবস্থা। আর ওদের এই অবস্থা দেখে আগন্তুক বলল, হ্যালো ফ্রেন্ডস, চোখ বন্ধ করে রাখো সবাই, যদি সহ্য করতে না পারো। কেমন? জিসান হাতে গুলি খেয়ে আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং মিঠুও, কারণ তার ভাইয়ের গায়ে তার সামনে গুলি করেছে। এই জন্য মিঠু নিজের পিস্তল দিয়ে গুলি করতে যায়। তখনই আগন্তুকটা ওই মেয়ের সাথে কথা বলছিল ঠিক সেই সময়। কিন্তু অদ্ভুতভাবে মিঠু গুলি ছোড়ার আগেই আগন্তুক নিজের পিস্তল থেকে আরেকটা গুলি ওদের দিকে ছুঁড়ে মারে, আর সেই গুলি গিয়ে মিঠুর বুকের বাম পাশে লাগে আর মিঠু নিচে পড়ে যায়। অন্যদিকে সবাই মিলে বাইরে লাশের শ্মশান ঘাট বানিয়ে ফেলেছে সবাইকে মেরে, এবং ওদের মারা শেষ করে ভিতরে গিয়ে বলল, মেয়েগুলোকে নিজেদের বাড়িতে পাঠিয়ে দিয়ে আসো, আমি এই দুজনকে দেখছি। আর হ্যাঁ, মামাকে বলে দিবে আমার মিশনের এক ধাপ শেষ, আর আমি না বলা অবধি যেন আমাকে ফোন কল না করে। আগন্তুকের লোকগুলি যখন উর্মি, রাত্রি, মুন্নি ওদের নিয়ে যাবে ঠিক সেই সময় ওরা বলে ওঠে, আমাদের এত বড় একটা সাহায্য করলো, আমরা কি তাকে দেখতে পারি? আপনি কি মাস্কটা খুলবেন? সরি মিস, এখন নয়, সময় হলে আমি সবার সামনে আসব। আর তোমাদের বাঁচানো আমার দায়িত্ব ছিল। সবাই বাড়ি চলে যাও এবং এখানকার সব কিছু ভুলে যাও। এই কথা অন্য কারো কান অবধি গেলে হয়তো তোমাদের দরজার মধ্যে মৃত্যু টোকা দিবে। অসময়। আগন্তুক কথাটা শেষ করে ইশারায় ওদের নিয়ে যেতে বলে, আর আগন্তুক, মিঠু ও জিসান সেখানে থেকে যায়। দেখ, তুই আমাকে ছেড়ে দে বলছি, না হয় একদম মেরে ফেলবো। ও তাই, তাহলে মার দেখি, আমিও মরতে চাই। দেখ, আমাদের যদি কিছু করার হয় তাহলে সে তোকে একদম মেরে ফেলবে। আমি তো শুধু তার কথাই কাজ করি, কিন্তু সে আসল মাইন্ড গেমার। আর তুই কেমন করে জানলি তোর লোকি বা ওই মেয়েদের তুলে আনা হবে? আগে তোদের খেলা শেষ করি, এরপর না হয় অন্য চ্যাপ্টার হবে। তোরা অনেক পাপ করে ফেলেছিস, তোদের মাপ নাই এখন। আর তোরা যেখানে চুনোপুটি মাছ, সেখানে আমি নীল তিমি। তোরা প্ল্যান করবি, আমি না জানলে কেমনে? এমনি এমনি তো মাফিয়া কিং হয়নি, সব জানতে হয় যে তোর বস কে। সেটা না হয় পরেই জেনে নিব। আচ্ছা বল, তোদের শেষ ইচ্ছে কি? দেখ, আমাদের ছেড়ে দে, তোর যত টাকা লাগবে তত টাকা দিব, প্লিজ মারিস না আমাদের। ভাই প্লিজ শেষবারের মতো ভাই প্লিজ শেষবারের মতো মাফ করে দে। আমি এবং আমার ভাই এই দেশ ছেড়ে চলে যাব চিরকালের জন্য। প্লিজ ভাই ছেড়ে দে। আমি টাকা দিয়ে কি করব? যদি আজ মারা যাই তাহলে কাল কি হবে সেটা কারো গ্যারান্টি নাই। কিন্তু তোদের মাপ করা যাবে না। আজকে মাপ করলে আবার ফিরে আসবি তোরা, আরও ভয়ঙ্কর হয়ে। আর আমি এক শত্রুর সাথে দুবার লাগি না, একবারতেই শেষ করে দেই। আর জিশান, সরি রে, একবার তোকে মাপ করেছিলাম, কিন্তু বুঝতে পারিস নাই, আর মাপ হবে না। বল, তোদের শেষ ইচ্ছে কি? দেখ ভাই, আমি জানি তুই আমাদের মারবি মানে মারবি, তাই শেষ ইচ্ছেটা হলো তোর মুখটা একটু দেখব, দেখি কে সেই ব্যক্তি যার হাতে আমাদের মৃত্যু হবে। হ্যাঁ ভাই, তোর মুখটা দেখি তুই কেমন। তোরা তো আমাবস্যার রাতে চাঁদ দেখার ইচ্ছা পোষণ করে বসলি। আমি যেহেতু কথা দিয়েছি শেষ ইচ্ছে পূরণ করব, তাহলে দেখ আমি কে। এটা বলে আগন্তুকটা ধীরে ধীরে নিজের মুখের মাস্কটা খুলে ফেলে আর বলে, কেসা লাগা মেরি মজাক? তুই মাফিয়া কিং এমকে আর? তুই চিনিস নাকি একে? হ্যাঁ ভাই, এটা হচ্ছে। তুই চিনিস নাকি একে? হ্যাঁ ভাই, এ হচ্ছে। আগন্তুক একটা গুলি করে সুজা জিসানের কপালে গিয়ে লাগে। আর তখন আগন্তুক বলে, সরি রে, প্রকাশ হবার সময় হয়নি। তবে তোর কানে কানে বলছি, শোন আমি কে। মিঠুর কাছে গিয়ে কানে কানে বলতে শুরু করে, আমি হচ্ছি
এই কথা ওদের মধ্যে থাক, পরে সময় হলে জানতে পারবেন সবাই। আগন্তুকের কথা শুনে মিঠু চোখ বড় বড় করে ফেলে, আর তখন আগন্তুক আরেকটা গুলি ছুঁড়ে মারে। সেটা গিয়ে মিঠুর বুকের মধ্য লাগে। এর ফলে মিঠু সেখানেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আগন্তুক মিঠু ও জিসানকে মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন প্রতিটি টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ, ঢাকা শহরে বড় মাস্তান মিন্টু ও তার ছোট ভাই সহ তার লোকদের কে বা কারা যেন জঙ্গলের মধ্যে একটা ঘরের ভেতরে ভয়ঙ্করভাবে খুন করেছে। এর জন্য শহরের সবাই আতঙ্কে আছে, আর অনেকেই বলতেছে এটা একমাত্র মাফিয়া এমকেআরের কাজ। কিন্তু কে এই মাফিয়া এমকেআর তা আজ অবধি কেউ দেখেনি। সবাই তার নাম শুনেছে, কিন্তু দেশের মানুষ তাকে দেখতে চায় সে কেমন। রহমান টিভি দেখছে আর মুচকি মুচকি হাসতেছে, যার কারণ হয়তো অজানা। অন্যদিকে এমপি এবং মন্ত্রী হায়দার সাহেব কথা বলতেছে। স্যার, এবার তো আমাদের বসকে আসতে বলুন, কারণ ইতিমধ্যে আমাদের প্রধান অস্ত্র মিন্টুর মৃত্যু হয়ে গিয়েছে। এখনও চুপ থাকবেন? ওই এমকেআরকে শেষ করতে হবে না হয় কবে আমাদের সবাইকে মেরে ফেলবে। কুল এমপি সাহেব এত উত্তেজিত হচ্ছেন কেন? আমাদের কিচ্ছু হবে না, এটা মাথায় রাখুন। কারণ আমাদের এসকে লিডার কিন্তু কম নয়, সেটা ভালো করে জানেন। আর হ্যাঁ, এখন একটা দাবা চাল দেওয়া লাগবে, সেটা হলো এমকেআরকে সামনে আনা। ওকে মারতে হবে, আর হ্যাঁ, ওকে এমন সময় এমনভাবে মারতে হবে যেন বুঝতে না পারে। কথাটা সহজ হলেও স্যার বিষয়টা অনেক কঠিন। মিন্টুর মতো লোক যখন এক নিমেষে শেষ, তখন আমাদের অনেক বুদ্ধি দিয়ে চলতে হবে। হ্যাঁ, ওকে সবার আগে সামনে আনতে হবে, না হয় ওকে মারা সম্ভব নয়। আর আমার জানা মতে ওর সাথে এমকেআরের শত্রুতা বলতে কলেজের একটা মেয়ে, আমাদের ঢাকা শহরের একজন ব্যবসায়ী নাদিম সাহেবের মেয়ে, তার সাথে জিসানের ঝামেলা হয়। এরপরে এত কিছু আমার মনে হইতেছে না। এবার এর ঝামেলার সাথেও ওর মেয়েটির সম্পর্ক আছে, বা ওই কলেজের মধ্যে কোনো না কোনো রহস্য রয়েছে। বাহ, আপনি একদম কাজের খবর দিলেন তরিকুল সাহেব। এখন এই খবর এসকে দেয়া লাগবে। আপনার যা ভালো লাগে, কিন্তু একটা বিষয়, এত বড় মাফিয়া কিংয়ের সাথে ওই মেয়ের কি সম্পর্ক থাকতে পারে? সেটার প্রধান প্রশ্ন যে ওই মেয়ের সাথে এমকেআর সাথে কি সম্পর্ক। এক কাজ করুন, ওই মেয়েটার উপরে একটা লোক লাগান, সব তথ্য দিতে বলবেন। সে কি করে, কি খায়, কখন কোথায় যায়, সব। আচ্ছা ঠিক আছে, আজকে থেকেই একজন লোক ঠিক করে দিচ্ছি ওর জন্য। আরে আমাদের এত চিন্তা কিসের? প্রশাসনের পাওয়ার, মাফিয়ার পাওয়ার সবই আছে, ভয়ের কিছু নেই। মন দিয়ে কাজ করুন। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে উঠি। আর এসকে স্যারকে অতি দ্রুত আমাদের সামনে নিয়ে আসুন। তারিকুল সাহেব এবং হায়দার সাহেবের সাথে কথা বলে চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসার আহমেদের সাথে একজন আগন্তুক ফোনে কথা বলতেছে। স্যার, আজকে থেকে সামনে পেয়েও ধরতে বা তার চেহারা দেখতে পারলাম না। আর তার বিষয় যতটা না শুনেছি, সে তার থেকেও কয়েক গুণ বেশি ভয়ানক। কিন্তু তার মনের দিকটা ভালো আছে স্যার। দেখো, তোমাকে মিশনে পাঠানো হয়েছে, মিশনে মনোযোগ দাও। ওর মন দিয়ে কি হবে, সে তো একটা আতঙ্ক। আর সমস্যা নেই, নেক্সট টাইম সব ঠিকঠাক করে যাবে। আর হ্যাঁ, সব সময় নিজের জিপিএস ট্র্যাকার অন করে রাখবে, কেমন? স্যার চিন্তা নেবেন না, আজ অব্দি কোনো মিশন ফেল হয়নি, এখনো হবে না। সে যদি হয় মাফিয়া কিং, আমিও একজন দক্ষ আন্ডারগ্রাউন্ড অফিসার। আর স্যার, অতি দ্রুত এই গেমের সমাপ্তি হবে। মন দিয়ে কাজ করো। আর কোনো সমস্যা হলে কল দেবে এবং সাবধানে কাজ করবে, কেমন? ঠিক আছে স্যার, তাহলে এখন রাখি। আল্লাহ হাফিজ। এইভাবে এক একজন নিজেদের মধ্যে প্ল্যান করে চলেছে, হয় কেউ এমকেআরকে শেষ করতে, আর নয়তো কেউ তাকে ধরতে। কিন্তু কে এমআরকে এটা কেউ জানে না, শুধু নাম শুনেছে মাত্র। তবে হ্যাঁ, এমকেআর এমন একজন ব্যক্তি যে কিনা ভালোর বন্ধু, খারাপের শত্রু। এভাবে চলে যায় কিছুদিন। আজকে সবাই মিলে কলেজে যায়, মানে মুন্নি, রহমান, উর্মি, রাত্রি, নাইম আর রহমান। আগে এসে পরে কলেজে গিয়ে দেখে সেই পিচ্চি মেয়েটি আজও ফুল নিয়ে আসছে। তাকে দেখে রহমান ডাক দিয়ে বলে,
তোহা এইখানে আয়, কেমন আছোস তুই? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, তুমি কেমন আছো? আর ভাইয়া তুমি কি কলেজে আসো না নাকি? তোমাকে এতদিন দেখলাম না যে। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ রে, এতদিন একটু সমস্যা হবার জন্য কলেজে আসতে পারি নাই। তা তোর আব্বুর কি খবর? এখন আগের থেকে সুস্থ হয়নি? না ভাইয়া, আগের মতোই আছে। মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবে। আর তোর আব্বুকে আগামীকাল হয়তো কিছু লোক আসবে নিতে হসপিটালে চিকিৎসার জন্য। আর তুই আগামীকাল থেকে আর ফুল বিক্রি করবি না, স্কুলে পড়াশোনা করবি, কেমন? ভাইয়া কি আসবে আমার বাবাকে নিতে? আর হসপিটালে নিলে অনেক টাকা লাগবে, এত টাকা কই পাবো? আর আমি ফুল বিক্রি না করলে বাবার খাবার কেমন করে হবে? তোর এত সব চিন্তা করা লাগবে না, আমি যা বললাম তাই করবি। আর তোর বাড়িতে প্রতি মাসের খাবারের জিনিস চলে যাবে। তুই পড়ালেখা করে একজন ডাক্তার হবি, কেমন? আচ্ছা ভাইয়া, আর আমি মন দিয়ে পড়ালেখা করব, আর বড় হয়ে ডাক্তার হব। বলে রহমানের গলা জড়িয়ে ধরে। কিছু সময় তুহা কথা বলে খুশি মনে বাড়িতে চলে যায়। আর রহমান কাকে যেন SMS করে। তার ভাঙা ফোনটা দিয়ে আবারও নিজের পকেটে রেখে দেয়। আর কিছু সময়ের মধ্যে সেখানে চলে যায়। আর সবাই মিলে আড্ডা দিতেছে। ঠিক সেই সময় রাত্রি বলে ওঠে, আচ্ছা উর্মি, তোমার এমকে আর এর সাথে কি সম্পর্ক যে তোমার জন্য সে এত বড় মাস্তানকে মেরে ফেলছে? আসলে আমিও চিনি না এই MK আর কে, কিন্তু সে আমাকে 2বার বাঁচিয়েছে। এক অনেক আগে একটা কারণে, আর কিছুদিন আগে যেখানে আমরা 3জন ছিলাম। কিন্তু না, আমি তাকে কখনো দেখেছি না কখনো কথা বলেছি, কিন্তু তাকে অনেক অনেক ধন্যবাদ। সে যদি না হতো তাহলে হয়তো আমাদের আর বেঁচে থাকা হতো না। সে একজন রিয়েল হিরো, আর তার নাম এর খবর বেরিয়েছে। আর আব্বুর কাছে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছেন MKR নাকি পুরো বাংলাদেশের বড় বড় মাস্তানদের লিডার, কিন্তু সে অনেক ভালো, আর তাকে আজ অব্দি কেউ দেখেনি। রহমান ওদের কথা শুনে হাসতেছে মনে মনে, যা শুধু ওই জানে। রহমান প্রশ্ন করে ওঠে, আচ্ছা, কে এই MKR যে সবার জন্য আতঙ্ক? আর আমরাই বা কেন তাকে নিয়ে পড়ে আছি? আর আমার এইসব মাফিয়া মাস্তান ভয় লাগে। তোমরা আর কেউ দয়া করে আমার সামনে এইসব বলবে না। সবাই রহমানের কথা শুনে ফিক করে হেসে দেয়। আর নাইম মাথায় ট্রাগার মেরে বলে, আরে বন্ধু, এত ভয় পেলে চলবে? এখনো কচি খোকার মতো কেন তুই? হ্যাঁ, বডি ফিটনেস দেখে তো মনে হয় ছোট্টখাটো একটা পালোয়ান, আর মনের ভিতর এত ফিতো। বাহ ভাই বাহ, ইয়া মজা ঘে। মনি রহমানের গাল টেনে বলে, ওরে আমার ভীতু হিরো রে, এত ভয় পাও কেন? হুম, আমরা মেয়ে হয়ে ভয় পাই না, আর তুমি ছেলে হয়ে ভয় পাও? এই তো দেখে ছেলেদের ইজ্জতের ফালুদা করে দিল রে। কেউ ধর আমায়, ওর মাথায় আমি পানি ঢালি। এইসব বলে সবাই মিলে রহমানের সাথে মজা নিচ্ছে। আর রহমানও তাদের সাথে কথা বলছে এবং হাসাহাসি করতেছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, মনির রহমানের কেমন যেন গা ঘেঁষেই কথা বলছে। বেশি তো এভাবে কিছু সময় আড্ডা দিয়ে ওরা ক্লাস করতে চলে যায়। অন্যদিকে তোহাদের বাড়িতে কিছু লোক যায় তার বাবাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, এবং কিছু লোক মিলে তোহাকে পাশে একটা ভালো স্কুলেতে এডমিশন করিয়ে দিয়ে আসে এবং সাথে আগামী 1 মাসের রেশন দিয়ে আসে। ওইসব দেখে তোহার বাবা মা এবং তোহা অনেক খুশি হয়। আর তোহার বাবা মা আগে থেকে জানতো, কারণ তোহা বাড়ি ফিরে ওদেরকে সব বলেছিল। এর জন্য রহমান, মুন্নি, উর্মি, রাতি, নাইম সবাই ক্লাস করছে। আর মুন্নি ক্লাসে তো মন দেওয়া বাদ দিয়ে রহমানের দিকে তাকিয়ে আসে। আর রহমান তাকালে চোখ ফিরিয়ে নিচ্ছে। এইসব দেখে রহমান মনে মনে হাসতেছে। এভাবে হওয়ার সময় একবার দুজনেই চোখাচোখি হয়ে যায়। তখন রহমান বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আজব তো, আমাকে কি আগে কখনো দেখোনি নাকি? না, মানে আসলে হয়েছেটা কি? মানে না করে বলে ফেলো, কি হয়েছে? এত মানে করার কি আছে? হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে আজ, এর জন্য তাকিয়ে আছি। আর কি? আচ্ছা, তুমি তো দেখতে হিরোর মতো, কিন্তু এত ভয় এবং এভাবে থাকো কেন? একটু ভালো পোশাক পরা পারো না? কি আমি আবার সুন্দর? কি বলো, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, আমি দেখতে একদম খ্যাতের মতো। আর ভয় পাবো না তো কি করব? এখানে সবাই বড়লোক, আর আমার টাকা নাই,
এর জন্য ভালো পোশাক পরা পারি না। কেন, এতে কি তোমার সমস্যা নাকি? আরে না, সমস্যা হবে কেন? আমার কোনো সমস্যা নাই। তুমি যেমনই আছো তেমনই গুড। তুমি তো একদম গুলুমুলু। বয়, তোমাকে এত ভালো লাগে কেন? সমস্যা না থাকাই ভালো। আর আমি গুলুমুলু, এটা আবার কে বলেছে? আর আমাকে ভালো লাগে এর মানে কি? আমি বলেছি আমি গুলুমুলু। আচ্ছা, আমি তোমাকে আপা বলবো? কেমন হবে নামটা? আর ভালো লাগে মানে ভালো লাগে যা তোমার বুঝতে হবে না। কিছু বলার আগে ছাড় বলে ওঠে, কি হচ্ছে? তোমরা দুজন ফিফসিস করতেছো কেন ক্লাসের মধ্যে? হ্যাঁ, এমন করলে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। মনির রহমান দুজনে একত্রিত হয়ে বলো, সরি স্যার, আর হবে না। ক্লাসতে মন দাও। বলে ছাড় ক্লাস নিতে শুরু করে। তোমার জন্য বোকা দিল স্যার। আর আমাকে আপ্পা বা অন্য কিছু বলবে না। আমি রহমানই ঠিক আছি। আর এত ভালো লাগা লাগবে না। আমার জন্য না, তোমার জন্য। আর তোমাকে আমি আপ্পা ডাকবো মানে ডাকবো। আর আমার কথা না শুনলে খবর করে দিব একদম। কি মেরে বাবা, কিছু বলা যায় না। তেলে বেগুনে চলে ওঠে। কি বিড়বিড় করলো? না, কিছু না। এভাবে ক্লাস চলে আর ওরা দুজন কিছু না কিছু নিয়ে খুনসুটি করে। এরপর যথাসময় ক্লাস শেষ হয় এবং ওরা সবাই মিলে নিজেদের আড্ডায় চলে যায়। সেখানে গিয়ে সবাই আড্ডা দিতেছে। ঠিক সেই সময় মনির রহমানের উদ্দেশ্যে বলে উঠল, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ক্লাস শেষ করে সবাই আড্ডা দিতেছে। ঠিক সেই সময় মনি সবার মধ্যে থেকে রহমানের উদ্দেশ্যে বলে উঠল, রহমান চলো, আমরা দুজন আজকে ঘুরতে যাব। আমি তোমার সাথে কেন ঘুরতে যাব? সবাই মনির কথা শুনে অবাক হয়ে যায়, তবু কিছু বলে না, শুধু সাধারণ পাবলিক হয়ে ওদের কাজকর্ম দেখতেছে। তখন নাইম বলে ওঠে, আজকে কেউ নেই বলে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে না কেউ। কি কষ্টে আমার বুকটা ফাইটটা যাচ্ছে। আহা গো সোনা গো আমার, আসো তুমি আমি ঘুরতে যাই। সান্ত্বনামূলক ডায়লগ। আহা গো, বেচারাকে ছেঁকা দিও না গো কেউ। আজকে একা বলে দুজন মিলে অপমান করে দিলা। উর্মি ও রাত্রি, ওলে বাবুলে থাক, আর কষ্ট পেতে হবে না। আহা, তোমরা একটু চুপ করো প্লিজ। এই রহমান, বলো তুমি যাবা নাকি না যাবা? না, হ্যাঁ আর না গেলে হয় না? না, হয় না। যেতে হবে মানে যেতে হবে। আর না গেলে তোমার সাথে আর কথা বলবো না। আরে আমার কাজে যেতে হবে, অন্যদিন গেলে ভালো হবে। আজকে যাওয়া লাগবে না, বাদ দাও প্লিজ। তুমি ছুটি নাও, অন্যদিন আবার যাব। আজকে যাব মানে যাব। বাবা কি মেরে, একদম পাগল। তোর কপালে যে জামাই আছে সে একদম পাগল হয়ে যাবে তোর জ্বালায়। কি ভাবতেছো, যাবা নাকি না? হ্যাঁ চলো যাব, কিন্তু রাত করতে পারবো না। রাতে বাহিরে ভয় লাগে আমার। ওকে চলো। উর্মি, রাত্রি ও নাইম বলে ওঠে, আমাদের কি সাথে নেওয়া যাবে? না, তোমাদের সাথে অন্যদিন। বলে রহমান এবং মনি বাইরে চলে আসে আর একটা রিক্সা নিয়ে চলে যায়। আর রিক্সার মধ্যে রহমান একদম সাইডে চেপে বসে আছে। আর রহমানকে একদম সাইডে দেখে মনি বলে উঠল, এ কি, তুমি একদমই সাইড চেপে আছো কেন? পড়ে যাবা তো। এদিকে আসো বলছি, আসো তাড়াতাড়ি। না, আমি ঠিক এখানে আছি, আর পড়বো না, সমস্যা নাই। রহমান কথাটা শেষ করতে না করতেই মনির রহমানকে টান দিয়ে একদম নিজের পাশে নিয়ে আসে। আর রহমান একদম অপ্রস্তুত থাকার জন্য রহমান প্লেন ছাড়িয়ে একদম পাশে চলে যায় এবং মনির গালে রহমানের ঠোঁট লেগে যায়। এই ঘটনার জন্য মনি এবং দুজনেই লজ্জায় লাল নীল হয়ে যায়। আর এইভাবে কিছু সময় নীরবতা ভাঙে। তারপর বলল, সরি, আসলে ব্যালেন্স না থাকার জন্য এমন হয়েছে, কিছু মনে করিও না। আচ্ছা ঠিক আছে, আমিও কিছু মনে করি নাই। আর অন্যদিকে তখন সেই রাস্তা দিয়ে মনির বাবা একটা কাজ করে ফিরছিলেন, কিন্তু বাহিরে তাকে দেখে তার মেয়েকে একটা ছেলের সাথে দেখতে পায়, তাও আবার বিব্রতকর অবস্থাতে।
আর সেই সব দেখে তিনি রেগে বাড়িতে চলে যায় এবং তার মেয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে মনিউর রহমান রিক্সা করে ঢাকার একটা সুন্দর পার্কে চলে যায়। সেখানে একটা ছোট মাঠ এবং মাঠের পাশে একটা পুকুর ও পুকুরের মধ্যে লাল শাপলা রাজহাঁস রয়েছে, যা দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। সেখানে অনেক কাপলও আছে, শুধু রহমান মুন্নি ছাড়া, কারণ তারা দুজন হলো ফ্রেন্ড। এত সুন্দর জায়গা দেখে রহমান বলে উঠল, ওয়াও, এত সুন্দর জায়গা! আগে কখনো এমন সুন্দর জায়গা দেখিনি এবং যাইনি। তোমার পছন্দ হয়েছে জায়গাটা? হ্যাঁ, অনেক অনেক পছন্দ হয়েছে, যা বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। মুনির রহমানের দিকে তাকায়, দেখে খুব একটা সুদর্শন না, তবে দেখতে খুব একটা সুদর্শন না, তবে চোখ দুটো অনেক সুন্দর এবং বাদামি, আর চুলগুলো একটু লম্বা কিন্তু পেছনের দিকে সাইফাই করা, আর মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি। বডি ফিটনেস একদম জিম করা বডির মতো দেখতে, যাকে বলে একদম চকলেট বয়, আর যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খেয়ে যাবে। তোমার ভালো লেগেছে, এটাই অনেক। আচ্ছা, আমি কি তোমার হাতটা ধরতে পারি একটু? আরে এখানে সবাই জোড়া জোড়া, আমি আর তুমি অধরা, আর আমি আর তুমি তো ফ্রেন্ড, সেই হিসেবে হাত ধরতেই পারি, তাই না? কেন কেন তুমি আমার হাত ধরবে কেন? আমি বা তোমার হাত ধরবো কেন? শালার বেটা, একদম খাটাস, আনরোমান্টিক একটা। সুন্দর করে হাতটা ধরে নিব তা না, বলে এই নাও ধরো ধরো। মনির রহমানের হাত ধরে সেখান দিয়ে একটু হাঁটাহাঁটি করে, কিছু জায়গা ঘুরে ঘুরে দেখে। রহমান এবং মনির দিকে অনেকেই তাকিয়ে আছে, কারণ রহমানের একদম সাধারণ পোশাক আর মনির অনেক দামি পোশাক ও সুন্দরী, কিন্তু কেউ কিছুই বলছে না। রহমান মনির সেই পার্কের অনেক জায়গায় ঘুরে এবং কিছু সময় একটা বেঞ্চের মধ্যে বসে আড্ডা দেয়। তখন একটা বকেটে আসে আর এসে বলে, ছেলেদের মধ্যে একজন বলে মনির উদ্দেশ্যে, আরে দেখ মামা, ওই ক্ষেতের সাথে আসমানি পরি রে, পরি। ইস, একটা ছেলে অন্য। আমার তো মাখনটা খেতে ইচ্ছে করছে। এইসব কথা বলে মনি শুনে রেগে গিয়ে সেই ছেলেদের সবাইকে একটা করে থাপ্পড় মেরে দেয়। আর তখন ছেলেগুলো মনির সাথে যা করলো বলে, এই মারলে দেখি অনেক তেজ রে। মনির ওনাটা টান দিয়ে নিয়ে নেয় আর ওরা সবাই হাসতেছে। এদের কাজ কাম দেখে মনি কেঁদে ফেলে। আর তখন পিছন থেকে রহমান নরম সুরে বলে ওঠে, ভাইয়া, ওর ওড়না ফেরত দিন প্লিজ। ওই দেখ ভাই এসে গেছে, বাংলা মুভির হিরো, আর ডায়লগ মারছে, হা হা। প্লিজ ওড়না দিয়ে দিন প্লিজ। ওড়না দিব না, কি করবি তুই? আর এখন ওর গালে চুমো খাবো, কারণ শালি আমার গালে থাপ্পড় মেরেছে। মনি তো কেঁদেই চলেছে, ওর নিজের হাত দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। আর অন্যদিকে এখানকার অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে আর সবাই তাকিয়ে তাকিয়ে তামসা দেখছে, কারণ এরা সবাই সব সময় এখানকার কারো না কারোর সাথে ঝামেলা করবেই করবে। ভাই প্লিজ এমন করবেন না, আপনার দুটো পায়ে পড়ি। আপনারও তো ঘরে মা বোন আছে, তাই না? প্লিজ ভাই, ওকে বোন ভেবে ছেড়ে দিন। হব বেটা, এত কথা বলিস কেন? আর বোন বলছে তাতে কি হয়েছে? এত সুন্দরী বউ তো আর নেই। অন্যদিকে টাইম নামক একটা ছেলে এগিয়ে যায় মনির দিকে। মনি ভয়ে এবং লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, কারণ সে জানে রহমান অনেক ভীতু, কিছু করা তার পক্ষে সম্ভব না। তো তখনই মনির একদম কাছে গিয়ে চুমু দিবে, ঠিক সেই সময় তৈরির গালে খুব স্পিডে একটা পাঞ্চ পড়ে। আর সেই পাঞ্চটা যে মেরেছে সে ব্যক্তি হলো রহমান, এবং তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। আর তখন রহমান আবারও বলে, ভাইয়া প্লিজ ওড়নাটা ফেরত দিন। শালা আমাকে মেরেছিস, আজ তোর একদিন কি আমার একদিন। এই তোরা দুজন মিলে এই ব্যাটাকে পিটা, আর আজকে এই মেয়েকে তুলে নিয়ে যাব সারা রাতের পরি বানানোর জন্য। তাই নিয়ে শেষ কথা শুনে রহমান আরো খেপে যায়। আর তখনই ওর বন্ধু জনি ও হামিদ আসে রহমানকে মারতে। তখনই একাই ওদের দুজনকে মেরে মাটিতে ফেলে দেয়, যা দেখে মনি অবাক হয়ে যায়, কারণ যে ছেলেটা কিছু দেখলে ভয় পেয়ে পালিয়ে যায় আর মশে মারার মতো ক্ষমতা রাখে না, সে এত ভয়ানক রূপ ধারণ করেছে তা ভেবেই মনি অবাক হয়। তাকে আরো অবাক করে দিয়ে রহমান তাইনের কাছে গিয়ে তার গলা চেপে ধরে
আর তারপর তার হাত থেকে ওড়নাটা নিয়ে মনির দিকে না তাকিয়ে তার হাতে ছুঁড়ে মারে। আর মনি ওড়না নিয়ে ঠিক করে ফেলে নিজেকে। তখন রহমান বলে, বলেছিলাম না ওড়না ফেরত দিতে, তখন দিলে কি হতো? কথাগুলো বলতেছে আর ওদের সবাইকে বেধক মারতেছে। প্লিজ ভাই ছেড়ে দে ভাই, আমাদের ভুল হয়ে গেছে। না, তোদের ক্ষমা নাই আজকে। আজকে তোদের একটা উচিত শিক্ষা দিয়ে দিব, যেন আর কখনো কোনো লোকের সাথে এমন বাজে বিহেভ না করতে পারোস। কথা শুনে আরো ক্ষিপ্ত হয়ে আরো খারাপ ভাবে ওদের মেরে ফেলে রাখে। আর তখন রহমান বলে, আজকে তোদের ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি এখানকার কারোর সাথে খারাপ আচরণ করিস তাহলে আরো খারাপ হবে বলে দিলাম। রহমানের কথা শুনে ওরা বলে, তোকে পরে দেখে নিব বলে চলে যায়। তখন রহমান সবার উদ্দেশ্যে বলে, অন্যের বিপদে এগিয়ে না আসে দাঁড়িয়ে থাকা কি কোনো মানুষের কাজ? ওরা ছিল 3 জন, আপনারা ছিলেন সংখ্যায় অনেক, তাহলে ভয় কিসের? আর ওখানে যদি আপনার ফ্যামিলির কোনো মেয়ে থাকতো তাহলে কি চুপ করে বসে থাকতে পারতেন? সবাই নিজেদের দিক না দেখে অন্যের দিকে কুলিও বিবেচনা করুন, তাহলে আমাদের সমাজের এরকম খারাপ কাজ দূর হবে। সবাই রহমানের কথা শুনে মাথা নিচু করে আছে, কারণ তার কথার উত্তরে কিছু বলার নেই। রহমান গিয়ে মনিকে টেনে অন্য সাইডে নিয়ে যায় আর গিয়ে বলে, তোমার ওদের গায়ে হাত দেওয়ার কি প্রয়োজন ছিল? ওরা ছিল কুকুরের মতো, কিছু সময় ঘেউ ঘেউ করে এমনিতেই চুপ হয়ে যেত। মনে নিশ্চুপ, কারণ রহমান অনেক রেগে আছে, যার জন্য তার সাথে কথা বলতে ভয় পাচ্ছে। রহমান মনির বিষয় বুঝতে পেরে নিজেকে শান্ত করে বলে, তোমার ওদের কথা শুনে গায়ে হাত দেওয়া ঠিক হয়নি। হয়তো ওরা কিছু সময় এমনিতেই চুপ হয়ে যেত। কি করব? ওই রকম খারাপ কথা বললে কি চুপ করে বসে থাকবো নাকি? সবগুলো ফাজিলের ফাজিল ছিল। আর এই যে বড় কথা হচ্ছে, তুমি এত ফাইট ভালো কোথা থেকে শিখেছো? একদম তামিল মুভির হিরোর মতো, আর একটা পাঞ্চ একদম সিংহের ধাবার মতো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আর ওরা তোমার সাথে খারাপ আচরণ করার জন্য অনেক রাগ হয়েছিল, আর রাগ কন্ট্রোল না করতে পারার জন্য এমন করেছি। আর আমি নায়কের মতো কখন মারলাম? আমি তো আমার মতো মেরেছি। আর এখন আমার ভয় হচ্ছে, ওরা যদি আমাকে মেরে ফেলে তখন। এত সময় নায়কের মতো সাহসী ছিলা, আর এখন একদম ভীতু বেড়াল হয়ে গেলা? এটা কি মানা যায়? আচ্ছা, তোমার কিছু হবে না, সমস্যা নেই। বাবাকে বলে দেওয়ায় সায়েস্তা করিয়ে নিব। আর চলো আমরা একটু শপিং মলে যাব। কেন? এখন আবার শপিং মলে কেন? চলো বাড়ি ফিরে যাই। তখন মনি বলে, এখন আবার শপিং মলে কেন? চলো বাড়ি ফিরে যাই, এমনিতেই ভালো লাগতেছে না। না, বাড়ি পরে, আগে শপিং মলে যাব। আমার কিছু কেনাকাটা করতে হবে। চলো তো তুমি। আচ্ছা চলো তাহলে। এই বলে ওরা দুজন মিলে একটা রিক্সা ডাক দেয় আর রিক্সা নিয়ে চলে যায় ঢাকার মধ্যে একটা বড় শপিং মল বসুন্ধরাতে। আর সেখানে গিয়ে মন্নি ও রহমান একটা দোকানে যায় আর গিয়ে মন্নি বলে, ভাইয়ার ওর মাপের কিছু জামা দেখান তো, আমি কয়েকটি শার্ট প্যান্ট দেখান ভালো ভালো দেখে। আমার মাপের মানে? আর তুমি না বলেছিলে তোমার জন্য কিছু কেনাকাটা করবে? তাহলে এখন আমার জন্য কেন? এত কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো তো। আর আমার যদি কোনোটা পছন্দ হয় তাহলে সেটা নিয়ে ও বলো, ঠিক আছে। আর আমি এগুলো একজন বিশেষ মানুষের জন্য কিনতেছি, যার বডি ফিটনেস তোমার মতো। ও আচ্ছা, ঠিক আছে তাহলে কেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এরপর মনি কয়েকটা প্যান্ট শার্ট চয়েস করে, যা খুব সুন্দর। আর তখন রহমান বলে ওঠে, মুন্নি দেখো, ওই গোলাপি রঙের শাড়িটা অনেক সুন্দর, তাই না? তোমাকে একদম পরীর মতো লাগবে ওই শাড়িতে। ওরে জিহ্বাতে কামড় দিয়ে ফেলে। তখন মুন্নি বলে, এবার বাহ, তোমার চয়েসটা তো অনেক সুন্দর আছে। ভাইয়া এই শার্ট প্যান্টের সাথে শাড়িটা প্যাকিং করে দিন। কিছু কেনাকাটা করে আর মনির জন্য কিছু কসমেটিক কিনে, যা মনি রহমানকে দিয়ে পছন্দ করিয়ে নেয়। আর এইভাবে কেনাকাটা শেষ করে একটু রেস্টুরেন্টে গিয়ে খেতে বসে। আর যখন খাবার খেতে আসে তখন মনি বলে, রহমান, একটা কথা বলি, কিছু মনে না করলে?
হ্যাঁ, বলো কি বলবে? আসলে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিতে চাই, প্লিজ না করো না। কি? তুমি আমাকে কেন খাইয়ে দিবে? আর দেখো, আমি এমনিতেই কিন্তু খেতে অনিচ্ছুক ছিলাম, তোমার জোড়াজুড়িতে আসতে বাধ্য হয়েছি, এখন আবার খাইয়ে দেওয়ার কথা বলতেছ? এমন করো কেন? একটু তো খাওয়াইলে দিব বলছি, তাতেই এমন করলে। থাক, মন খারাপ করতে হবে না, দাও খাইয়ে দাও। মনি খুশিতে যেন লাফিয়ে ওঠে, তাড়াতাড়ি রহমানের পাশে গিয়ে তাকে খাইয়ে দিছে। আর রহমান খাচ্ছে। আর এক সময় রহমানের একটু খারাপ লাগে, কারণ সে একাই খাচ্ছে, মনি শুধু খাইয়ে দিচ্ছে। তার জন্য রহমান মনিকে চমকে দিয়ে নিজের হাত দিয়ে এক লোকমা খাবার মনির মুখের সামনে নিয়ে ধরে। আর মনি খপ করে মুখে পড়ে নেয়, যেন মনি এত সময় এটারই আশাই ছিল। এভাবে ওরা দুজন খাওয়া শেষ করে যখন চলে যাবে, তখনই মনি সেই প্যাকেটগুলো রহমানের হাতে দিয়ে বলল, এইগুলো তোমার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট, নাও। কি? আমি এগুলো নেব কেন? এগুলো তো তোমার বিশেষ মানুষের জন্য, তাহলে আমাকে কেন দিতেছ? নাকি আমার ভালো পোশাক নাই বলে দান হিসেবে দিতেছ? আসলে আমার কোনো বিশেষ মানুষ নেই, কিন্তু এখন থেকে তুমি আমার বিশেষ মানুষ। আর তোমার কি মনে হয় তোমাকে এগুলো দানের জিনিস? আর দান হবে কোনো তোমাকে ফ্রেন্ড হিসেবে দিয়েছে, আর তুমি আগামীকাল এই জায়গার মধ্যে একটা পড়ে আসবে, তা হয় তোমার খবর আছে, বলে দিলাম। দেখো, এগুলো আমি নিতে পারবো না, আমার ভালো পোশাক পরতে ভালো লাগে না। মনি পোশাকগুলো আবার রহমানের হাতে দিয়ে বলে, এখন তোমার ইচ্ছে, তোমার জিনিস তুমি কি করবে? ফেলে দিবে না রেখে দিবে? রহমান হাবলা হয়ে তাকিয়ে আছে মনির দিকে। আর এখন কেমন যেন তার মনির কথা ভাবতে বা তার সাথে কথা বলতে অনেকেই ভালো লাগে। এসব ভাবা বাদ দিয়ে রহমান বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে নিলাম, তবে নেক্সট টাইম এসব নিব না কখনো, মনে থাকে যেন। পরেরটা পরে দেখা যাবে, চলো বাড়ি ফিরে যাই, অনেক দেরি হয়েছে, আব্বু টেনশন করবে। ওরা দুজন বাড়ি ফিরে যায় রিক্সা নিয়ে। আর অন্যদিকে আজকে ও মন্ত্রী হায়দার সাহেব কথা বলতেছে। তা মন্ত্রী সাহেব, কাজ কতদূর এগোলো? হ্যাঁ, আমি তো চলে এসেছি ওকে শেষ করার জন্য, এখন ওকে সামনে দিন, তারপর দেখবেন খেলা জমে গিয়েছে। বস, অতি দ্রুত কাজ হয়ে যাবে, আপনি চিন্তা নিয়েন না। আমার লোক কাজে লেগে পড়েছে। আর এমপি সাহেবেরও। বস, বুঝতে পারলাম না, মাফিয়া কিং MKR হঠাৎ কেন ঢাকার মধ্যে আসছে, কারণ কি বুঝতে পারলাম না। আর না তার দেখা পেলাম। শিকারি শিকারের খোঁজে ফিরে গেলে সে যেখানে সেখানে চলে যায়, হয়তো সে এখানে এসে গিয়েছে, কিন্তু এই শিকারি জানে না যে জঙ্গলের মধ্যে আরেকটা শিকারি আছে, যে একাই সেই জঙ্গলের মধ্যে শিকার করতে পছন্দ করে। মানে বুঝতে পারছি না অবশ্যই, ওই এখানে আসছে হয়তো কোনো কারণে। আর আমরা বা আমাদের কাজ হলো ওকে খতম করে ওর জায়গা দখল করে পুরো দেশ এবং আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের মধ্যে রাজত্ব করা। বস, আপনি তো একসময় MKR এর একজন কাছের লোক ছিলেন, তাহলে আপনি তাকে দেখেন নাই বা কেন? আর আপনাকে কেন তাড়িয়ে দিয়েছে তার গ্যাং থেকে? হ্যাঁ, আমি একসময় তার কাছের একজন ছিলাম, ও তার সাথে সব সময় থাকতাম, কিন্তু তাকে দেখতে পারি নাই। আর হ্যাঁ, আমি তার গ্যাংয়ের সাথ থেকে তার নাম করে অনেক ইলিগাল কাজ ও নারী পাচার, মদ, ইয়াবা, হিরোইন, ড্রাগসের ব্যবসা করতাম, কিন্তু সে হুট করে কোথা থেকে যেন সব জেনে ফেলে আর আমাকে গ্যাংয়ের সবার সামনে অপমান করে তাড়িয়ে দেয়। কারণ আমি আগেই বলেছি তার কাছের লোক ছিলাম, এর জন্য একটা চান্স দিয়েছে, যা ছিল তার জন্য একটা ভুল আর আমার জন্য ভালো। আর সেই দিন থেকেই আমার প্রধান লক্ষ্য MKRকে মারা। তার জন্য নিজের একটা গ্যাং খুলেছি, অবশ্য তার সাথে থাকা অবস্থায় গ্যাংটা গঠন করেছিলাম এসব কাজ চালানোর জন্য। আর অপেক্ষায় ছিলাম এতদিন যে সে কবে সবার সামনে আসবে আর কবে তাকে মেরে ফেলবো, কারণ সে তার গ্যাংয়ের সাথে থাকাকালীন তাকে মারার চিন্তা মানেই নিজের মৃত্যু। আর মারা তো দূরের কথা, কারণ তাকে লিড করে গোপন থেকে একজন, তার নাম হচ্ছে ইনকে, যে কিনা সবসময় MKRকে বুদ্ধি দিয়ে সাহায্য করে, কিন্তু সে কখনো সবার সামনে আসে না, ও কথা বলে না, শুধু MKR ব্যতীত। আর MKR
এর গ্যাংয়ের নাম হচ্ছে ব্ল্যাক ড্রাগন। আর যে এই গ্যাংয়ের হয়ে কাজ করে তার হাতে এই ড্রাগনের ছোট একটা ট্যাটু আটকে দেওয়া হবে। আর MKR এর বুকের বাম পাশে সেই ড্রাগনের ট্যাটু আঁকানো। আর সে একজন দক্ষ কুম্ফু মার্শাল আর্ট। তার সামনে 100 মানে একজন, কিন্তু তার থেকে চলে এসে আমিও দেশের বাইরে গিয়ে কুম্ফু মার্শাল আর্টসের থেকে ভালো করে ট্রেনিং হয়ে আসছি। এখন শুধু তাকে পেলেই এই গেমের সমাপ্তি হবে। তার বিষয়ে আমি সব শুনে ভয় পেয়ে গিয়েছি বস, কিন্তু আপনি সাথে আছেন এটা ভেবে অনেক সাহস পাচ্ছি। আর ওকে মারার পর আগামী ইলেকশনে আমাকে কিন্তু প্রধানমন্ত্রী বানিয়ে দেবেন, তরিকুল সাহেবকে রাষ্ট্রপতি। আর বস, আমার মনে হয় আপনার আর আমার শত্রু MKR ঢাকা কোনো সাধারণভাবে রয়েছে, আর ঢাকার এই কলেজের সাথে সম্পর্ক আছে। তা না হলে এমনটা হতো না, সে সাধারণ একটা মেয়ের জন্য ঢাকায় আসতো না। আর বস, একটা কথা হচ্ছে, একটা মেয়ের জন্য সে 2 বার মিঠুর সাথে ঝামেলা করেছে। তারপর আবার এখানকার রাফি মাস্তানের সাথে নাকি MKR নাকি অনেক ভালো সক্রিয়তা আছে। তাই ভাবছি তার একজন কাছের লোক তুলে নিয়ে আসবো, তার মানে তার ডান হাত জিয়াদকে। শুনেছি নাকি জিয়াদ নাকি একা একা শহরের বাহিরে যাবে। তাহলে দেরি কিসের, তুলে নিয়ে আসো জিহাদকে। আর সেই মেয়েটার উপর যে নজর রাখতে বলেছ, তার কি কোনো খবর আছে? হ্যাঁ, সে জানিয়েছে সেই মেয়েটির সাথে 2জন মেয়ে আর 2জন ছেলে থাকে। একজন হচ্ছে এখানকার মেয়রের মেয়ে, আরেকজন হচ্ছে বড় ব্যবসায়ী লতিফ সাহেবের ছেলে। আর বাকি একটা ছেলে আর মেয়ে 2জনে নতুন। সেটা নাকি অনেক বলদ আর পিতু। আর মেয়েটা নাকি নতুন, আর মেয়েটা নাকি প্রথম দিনে জিশানের সাথে ঝামেলা করেছিল। সেই মেয়ের বিষয়ে খোঁজ নিয়ে দেখি সে নাকি গ্রাম থেকে এসেছে, তার আন্টির বাসায় উঠেছে। আর ছেলেটার বিষয়ে খোঁজ নিয়ে কিছু জানতে পারে নাই। ছেলেটা যেখানে থাকে সেখানকার কারোর সাথে নাকি কথাই বলে নাই। ওই 4জন ছেলে মেয়ে ব্যতীত। ভেরি ইন্টারেস্টিং বিষয়। একটা ছেলের বিষয় কেউ জানে না। বাহ, আবার সে নতুন আসছে এখানে, আর ওর বান্ধবীর সাথেই সবার ঝামেলা হয় আর সবাই মারা পড়ে। একটি ঘাপলা রয়েছে এর মধ্যে। যাই হোক, একটা কাজ করুন, জিহাদকে তুলে আনুন। আর এখন আমি আসি, পরে আবার আসবো। বলে আজকে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে রহমান বাড়িতে চলে যায়, কিন্তু মুন্নি বাড়ি যাওয়ার পর দেখতে পায় তার বাবা হাসিমুদ্দিন ডাইনিং রুমে বসে আছে। সে তার বাবাকে গিয়ে বলল, হাই আব্বু, কখন আসছো অফিস থেকে? এসেছি তো অনেক সময়, কিন্তু আসার পথে অনেক কিছু দেখেছি। কি দেখছো আব্বু? দেখেছি একজন মেয়রের মেয়ে রিক্সা নিয়ে ঘুরে, সাথে ছেলে নিয়ে, আবার পাবলিক প্লেসে। সে যাই হোক, ছেলেটা সেই ছিল না যাকে তুমি অনেক দিন আগে জেলে পাঠিয়েছিলে? কি এমন হলো যে এখন তার সাথেই তোমার উঠা বসা শুরু হয়ে গিয়েছে, আবার সাথে ঘোরাঘুরি? আসলে আব্বু, আমি ওই ছেলেটাকে শিক্ষা দেওয়ার জন্য একটা প্ল্যান করেছিলাম যে তাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে ছেড়ে দিব, মানে ছ্যাঁকা দিব, প্রেম নাটক করে। কিন্তু না আব্বু, আমি হেরে গিয়েছি। আমি ওর প্রতি এখন দুর্বল হয়ে গিয়েছি, কারণ তার আচার আচরণ অনেক সুন্দর, যা আমাকে তার প্রতি ভাবতে বাধ্য করে। আর আজকে যে আমাকে কয়েকটি ছেলের হাত থেকে সম্মান বাঁচিয়েছে, আব্বু আমি তোমার হাতে ধরি, তুমি তাকে আমার করে দেওয়ার চেষ্টা করো। আমি এখন বুঝতে পারছি টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কিছুই হয় না যদি আপনার মানুষগুলো সঠিক থাকে। আর জানো আব্বু, তার কোনো কিছুর প্রতি লোভ নেই, সেই জন্য তার প্রতি আমার কোনো আর আকৃষ্ট হয়েছে। কিন্তু সে এখনও এইসব বুঝতে পারে না যে তাকে আমার মন চায়, সে আমাকে একজন ভালো বন্ধু মনে করে। দেখ মা, আমি চাই না তুই কষ্টে থাক, তুই ছেলেটাকে রাজি করা, আমি রাজি আছি। আর ছেলের কিছু থাক বা না থাক, এতে আমার কিছু যায় আসে না। আল্লাহর রহমতে আমার অনেক ধন সম্পদ রয়েছে, সেগুলো তো শুধুমাত্র আমার একমাত্র মেয়ের জন্যই, তাই না? তুই চিন্তা করিস না, তুই ছেলেটাকে রাজি করা, আমি নিজে যাব সেই ছেলের কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে, কেমন? মুন্নি ওর বাবার কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ আব্বু।
তুমি দুনিয়ার বেস্ট আব্বু। তখন পিছন থেকে বলে মনির আম্মু। মেয়ে বড় হয়ে গিয়েছে, নিজের পাত্র নিজেই ঠিক করে, কিন্তু বাড়িতে বলার প্রয়োজন মনে করে না। আবার তার মাকেও না। আবার সে তার বাবাকে বলে তার বাবা নাকি দুনিয়ার বেস্ট বাবা। বাপ বেটির ঢং দেখে বাঁচি না। মনের কথা শুনে মনি ও মনির আব্বু দুজনে ফিক করে হেসে দেয় এবং তখনই মনি বলে, এই দুনিয়ার বেস্ট আব্বু ও আম্মু হচ্ছে আমার আব্বু আম্মু। আই লাভ ইউ আব্বু আম্মু। একত্রে দুজনকে জড়িয়ে ধরে 2 হাত দিয়ে। থাক, হয়েছে হয়েছে, এখন যা, আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। আর আমাদের হবু মেয়ের জামাইয়ের একটা পিক বা তাকে আমাদের বাসায় নিয়ে আসিস। একদিন আমরাও দেখি আমাদের মেয়ে মন কাড়িল সেই ছেলেটা কেমন। আম্মু এখন আর খাবো না, বাইরে খেয়ে আসছি। আর হ্যাঁ, তাকে সময় করে একদিন নিয়ে আসবো বলে উপরে চলে যায়। তা ছেলেটা কেমন একটু খোঁজ দিয়ে দেখো, আমাদের একমাত্র মেয়ে, যদি খারাপ হয় তখন। আরে এত চিন্তা কিসের? মেয়ে বড় হয়েছে, সে জানে কোনটা ভুল কোনটা ঠিক। অন্যদিকে রহমান বাইরে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে চলে যায় আর ফ্রেশ হয়ে একটু পড়তে বসে, কারণ কিছুদিন পর পরীক্ষা এর জন্য। আর তখন মনির নাম্বার থেকে ফোন আসে আর রহমান রিসিভ করার সাথে সাথেই মনি বলে, কি স্যার, ফোন হাতে নিয়েই বসেছিলেন নাকি? আর আমার কথা বুঝি খুব মনে পড়তেছে, কাহিনী কি? হুম। আরে কি বলো, ফোন হাতে নিয়ে বসে থাকবো কেন? ফোন পাশেই ছিল, এর জন্য রিং হবার সাথে সাথেই রিসিভ করেছি। আর কিসের কাহিনী, কি বলো এসব? থাকো কাহিনী, শুনতে হবে না। আচ্ছা বলো, কি করতেছো? কিছু না, ফ্রেশ হয়ে একটু পড়তে বসেছিলাম, তখন তুমি ফোন দিলে। এখন তোমার সাথে কথা বলতেছি। তুমি কি করো? ও ভালো, আর আমি তোমার কথা ভাবতেছি আর তোমার সাথে কথা বলতেছি। মানে কি বলো? আমার কথা ভাবতেছো আবার কথা বলতেছো, মানে কি? এত মানে করো কেন? আর হ্যাঁ, আগামীকাল ওই পোশাকগুলি পরে আসবে প্লিজ। আমিও শাড়ি পরে আসবো। এরপর দুজন মিলে ঘুরতে যাব। কেমন? আর কথাটা মাথায় ঢুকিয়ে নাও, না হয় তোমার কপালে খারাপ আছে বলে দিলাম। কি মেরে বাবা, কথায় কথা হুমকি। বোন, তোর জামাই শেষ রে, আমার আর বুঝতে বাকি নাই। তোর জামাইকে তুই ঝাড়ু পিটা করবি। তখন রহমান চুপ থাকা দেখে মনি বলে ওঠে, কি হলো, কথা বলছে না কেন? যাবে কিনা বলো? হ্যাঁ যাবো তো, কখন না করলাম আবার। গুড বয়, তাহলে ঘুমাও এখন। বাই বাই বলে ফোন কেটে দেয় আর ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রাত্রি শুয়ে সে ভাবতেছে, রহমান ছেলেটা তো বোকা বোকা কেন? তাকে দেখলেই ভালো লাগে। তার সব কাজ একদম বাচ্চাদের মতো দেখতে, কত কিউট হ্যান্ডসাম, কিন্তু থাকে একদম বলদের মতো। আমার ভিতর ডিম একটা। আচ্ছা, ওর সব আচার আচরণ আমার এত ভালো লাগে কেন? কারণ আমি কি তাকে পছন্দ করি? না, আমি তাকে পছন্দ করতে যাব কেন? আমি তো শুধু তার ফ্রেন্ড, আর সে হয়তো মনিকে পছন্দ করে, আর আমি চাই না তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হতে। কিন্তু এই ব্যাকুল মন তো তা মানে না। মন তো কেন জানি শুধু রহমানের কথা ভাবতে পছন্দ করে। না, আমি তার কথা ভাববো না। আমার যে কাজ, সে কাজ শেষ করে অতি দ্রুত এখান থেকে চলে যাব। এইদিকে রাতে এসে ভাবতেছে। অন্যদিকে মন্দির সাহেবের লোকজন মিলে জিহাদকে মধ্য রাস্তা থেকে তুলে নিয়ে আসছে আর তার সামনে বসে রয়েছে এসকে মন্ত্রী সাহেব ও এমপি সাহেব। আর জিহাদের জ্ঞান ফিরতে সময় লাগার জন্য তখন এসকে বলে, কেউ ওর মুখে পানি মার, না হয় দেখ মারা গেল নাকি। এসকের কথা শুনে একজন গিয়ে জিহাদের মুখে পানি ছিটিয়ে মারে। আর কিছু সময় পর জিহাদের জ্ঞান ফিরে। তখন জিহাদ বলে, কোন শালায় পেছন থেকে আঘাত করেছিলিস? সাহস থাকলে সামনে আয়, আর বেঁধে রেখেছিস কেন? বাচ্চা কুলকুল, এত উত্তেজিত হতে হবে না। না, ছেড়ে দিব, তোকে আমার লোকজন তুলে নিয়ে আসছে, কারণ তোর থেকে আমাদের কিছু ইনফরমেশন নেওয়া লাগবে, আর এসব পছন্দ করবে আমাদের বস এসকে। বস, আপনি প্রশ্নগুলো করেন, ওর জ্ঞান ফিরেছে। এই কথা শুনে জিহাদ কোনো রকম সামনে তাকিয়ে দেখে সামনে এমপি তারিকুল সাহেব ও মন্ত্রী হায়দার সাহেব এবং তাদের সাথে তৃতীয় ব্যক্তি। তখন তাদের দেখে জিহাদ বলল,
এই তোরা জানিস না কত বড় ভুল করে ফেলেছিস। ভালো ভালো ছেড়ে দে, না হয় তোদের কপাল খারাপ হবে বলে দিলাম। ভালো দেখ কী হবে, খারাপ হোক সমস্যা নেই। আর তোকে একটা কথা বলি, তোর ফ্যামিলির সবার উপর আমার লোকজন নজর রেখেছে, আর আমার অর্ডার পেলে গুলি করবে। তুই যদি তোর ফ্যামিলির ভালো চাস তো আমার সব প্রশ্নের উত্তর দে আর চুপচাপ থাক, না হয় সবার আগে তোর প্রাণপ্রিয় কন্যাকে হত্যা করব। এরপর তোর মা, তারপর তোর বউকে অন্য দেশে পাচার করে দিব। সে এখনো যথেষ্ট সুন্দরী আছে। জিহাদ এইসব শুনে একটু ভয় পেয়ে যায়, তখন বলে, তোর কি মনে হয় যে আমি তোর বলা কথায় বিশ্বাস করে নেব? তুই আগে প্রমাণ করে দেখা, এরপর বাকি কথা। প্রমাণ তাহলে এই দেখ ভিডিও, এরাই তো তোর ফ্যামিলি লোকজন, তাই না? আর হ্যাঁ, সবাই কিন্তু এখন আমার লোকের গান পয়েন্টেতে আছে। এখন সিদ্ধান্ত তোর, কাজ আমার। বল কি করবি, উত্তর দিবি না সব হারাবি? প্লিজ ওদের কোনো ক্ষতি করিস না। বল কি জানতে চাস আমার থেকে, সব বলে দেব, তবুও এদের কোনো ক্ষতি করিস না। গুড, তাহলে বল এমকে আর কোথায়, সে দেখতে কেমন, বা রাফির সাথে সে দেখা করেছিল কিনা? আমি সত্যি বলছি, এমকে আর কে দেখিনি বা সে কোথায় জানি না, আর সে রাপির সাথে দেখা করেছে কিনা তাও জানি না। না না না, আমি জানি সে রাফির সাথে এখানে এসে একবারের জন্য হলেও দেখা করেছে। আর তুই এসব জানিস কারণ তুই রাফির সবসময়ের কাছের লোক, সব খবর তোর কাছে রয়েছে। সত্যি করে বল। আমি সত্যি বলছি, আমি তোকে কখনো দেখি নাই। তবে হ্যাঁ, মাসখানেক আগে একটা অদ্ভুত কাহিনী হয়েছিল। কি হয়েছিল তাড়াতাড়ি বল। প্রায় 1 মাস আগে রাফি একদিন আড্ডায় বসে রয়েছে সবার সাথে, তখন তার ফোনে একটা SMS আসে, আর সেই SMS দেখে আমাদের সবাইকে নিয়ে যায় সে থানায়। আর আমি তার সাথে থানার ভেতরে যাই, আর সেখানে হয়েছিল একটা অদ্ভুত ঘটনা। তা হচ্ছে গিয়ে দেখি থানার ভেতরে থানায় গিয়ে দেখি থানার ভেতরে একটা সাধারণ কলেজের ছেলেকে আটকে রাখা হয়েছে। আর যখন সে ছেলেটাকে পুলিশ অফিসার মারতে যাবে, তখন রাফি গিয়ে তার গালে থাপ্পড় মারে আর বলে, তুই চিনিস এই লোকটাকে? তার শরীরে একটা পশম বাঁকা হলে এই থানার সব কয়েকটি পুলিশের লাশ চৌরাস্তায় ঝুলে থাকবে, আর আমার মতো রাফি মাস্তান তার পকেটে থাকে। এইসব বলছিল, কিন্তু ছেলেটা ছিল একদম শান্তশিষ্ট সাধারণ, কিন্তু সে বের হয়ে পুলিশের গালে থাপ্পড় মেরে বলে, আমার পরিচয় পরে জানতে পারবি, আর এখানকার কথা বাহিরে গেলে সবাইকে মেরে ফেলব। এইসব যখন বলছিল, মনে হচ্ছিল জঙ্গলের সিংহ বা কোনো রাজ্যের রাজা তার প্রজাদের আদেশ করছে। এত হিংস্রতা ছিল মুখে। আর সে চলে যাবার সময় রাফি তাকে ভাই বলে সম্বোধন করেছিল। ব্যাস এইটুকুই জানি, আর কিছু জানি না। প্লিজ আমার ফ্যামিলির কারো ক্ষতি তোমরা করো না। তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই, তবে তোকে এখন মারবো না, সময় হলে মারবো। এখন হিসেব মিলতেছে, জিশানের প্রথম ঝামেলা কলেজ থেকে, দ্বিতীয় ঝামেলাও কলেজ থেকে। তার মানে এই কলেজের মধ্যে একটা রহস্য আছে। সবথেকে বড় রহস্যর নাদিম সাহেবের মেয়ে। একটা কাজ করুন, আগামীকাল ওই মেয়েকে তুলে নিয়ে আসুন, আর ওর সাথে যে একটা নাদান থাকে ওকে ফেলে রেখে আসুন, আর ওর সাথে বাকিগুলো মানে আর একটা ছেলে ও 2টো মেয়ে থাকে, ওদের তুলে নিয়ে আসুন। আর এই গেমের সমাপ্তি আগামীকাল রাতেই হবে আগামীকাল MKR শেষ দিন। এরপর আমার রাজত্ব চলবে পুরো দেশে। কিছু স্বপ্নই থাকে, যা কখনো পূর্ণ হয় না। তেমন তোর মাফিয়া কিংকে মেরে তার জায়গা নেওয়ার ইচ্ছে কখনো পূর্ণ হবে না, বলে দিলাম। কারণ সে গভীর সমুদ্রের হিংস্র নীলতিমি, যার ভয়ে সবাই পালিয়ে থাকে, আর তুই সেই নীলতিমির শিকার করার জন্য অগ্রসর হচ্ছিস। বাহ, ভালো। সে নীলতিমি হলেও আমি দক্ষ শিকারী, আর আমি সেই নীলতিমিকে শিকার করব, তুই দেখে নিস, বলে জিহাদের মুখে একটা ঘুষি মারে। বস, আমার একটু ভয় হইতেছে। আমাদের শত্রু এবং মজবুত প্ল্যানিং এর প্রয়োজন আছে আমার মনে হয়। এত ভয়ের কি আছে? আর ভয় পেলে আপনাকে মরতে হবে, কারণ এই পথের শেষ একমাত্র মৃত্যু। আর প্ল্যানিং বলতে আপনার লোকজন দিয়ে আমার বলা কাজগুলো কমপ্লিট করেন, ওকে? আর হ্যাঁ, আগামীকাল যেভাবে হোক না কেন
আমার ওই ছেলে মেয়েগুলো চাই। আর আগামীকাল আমার সব লোকজন আসবে এখানে, আর সমাপ্তি হবে লুকোচুরি কিং খেলা। আমি এখন আসি, বাই। বলে চলে যায় এসকে। আর ওদিকে রহমান শুয়ে আছে আর ভাবতাছে। মুন্নি মেয়েটা দেখতে একদম মায়াবী, চোখ মায়াবী, হাসি মায়াবী, যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। তবে হ্যাঁ, অনেকটা বদমেজাজি, কিন্তু রাগ করলে অনেক সুন্দর লাগে। মনে হয় দুনিয়ার আর এক সুন্দর প্রাণী মুন্নি। কিন্তু আমি ওকে নিয়ে এত ভাবছি কেন? আর কেনই বা তার কথা মনে বেশি বেশি করে ভাবতেছে? আমি কি তাকে ভালোবেসে ফেলেছি তার কেয়ারিংগুলো দেখে নাকি? না না, এ হয় না, তার সাথে আমার যায় না। আমি এমন একজন মানুষ যার মৃত্যুর রাস্তায় পড়ে থাকা কুকুরের মতো। কখন কার আঘাতে হবে তার কোনো গ্যারান্টি নাই। আমার সাথে তাকে জোড়ানোর কোনো মানেই হয় না, কিন্তু আমার মন তো তাকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা, সে কি আমাকে ভালোবাসে? তার আচরণ দেখে কিছু বুঝতে পারি না, হয়তো বন্ধুত্বের খাতিরে এমন করে, না হয় ভালোবাসে। কিন্তু সে আমার কি দেখে ভালোবাসবে? আমি তো একজন নাদান লুজার। এসব ভাবতেছে তখনই নাইম ফোন করে বলে, দোস্ত একটা কথা ছিল, শুনবি? হ্যাঁ বল, কি কথা? আর এত রাতে ফোন দেওয়ার মানে কি? হ্যাঁ কি এত রাত মানে? কেবল 10টা বাজে। আর শোন না বন্ধু, আমি না উর্মিকে অনেক অনেক ভালোবাসি, আর চাইতেছি আজকে তাকে প্রপোজ করব। বন্ধু তুই একটা বুদ্ধি দে না। তুই উর্মিকে এইখানে ডাক, এর কাজগুলো কর। তোর বাকি বন্ধুদের নিয়ে আমি আসতে পারবো না। আচ্ছা বন্ধু ঠিক আছে, আমি তোর বলা কাজগুলো করতেছি, আর তুই আয়, তুই থাকলে ভালো হবে। না রে বন্ধু, ঘুমাতে হবে। তুই এই কাজগুলো কর, না পারলে ফোন দিস। ঠিক আছে। এরপর নাইম রহমানের সাথে কথা শেষ করে উর্মির নাম্বারে ফোন করে আর বলে, উর্মি তুমি একটু এই পার্কে আসতে পারবে প্লিজ? এত রাতে পার্কে কেন? আগে আসো, এরপর বলি। আর হ্যাঁ, ধীরে ধীরে আইসো, সমস্যা নেই, আমি অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, আসছি। 1 ঘন্টা পর উর্মি সেই পার্কের সামনে চলে আসে আর এসে দেখে পুরো পার্ক একদম অন্ধকার। আর এটা দেখে উর্মি নাইমকে ফোন দিয়ে বলল, নাইম তুমি কোথায়? আর এখানে এত অন্ধকার কেন? দেখো আমার কিন্তু অনেক ভয় করছে, আমি কিন্তু চলে গেলাম। আরে আরে ভয় পেও না, তুমি ভিতরের দিকে আসো, আমি ফোন রেখে দিলাম। আর হ্যাঁ, ভয়ের কিছু নাই, আমি ভেতরে আছি। নাইম ফোন কেটে দেয় আর উর্মি ভয়ে ভয়ে একটু একটু করে সামনের দিকে অগ্রসর হয়। আর সে যখনই গেট পেরিয়ে একটা পা ফেলবে তখনই সামনে দুটো বাল জ্বলে উঠতেছে। আর এটা দেখে উর্মি চমকে যায়, কিন্তু সে আরো উৎসাহ নিয়ে এগিয়ে যায়। আর এভাবে যেতে যেতে সে লক্ষ্য করে কেউ একজন বসে রয়েছে হাঁটু গেড়ে, মাথা নিচু করে আর সামনের দিকে হাত দিয়ে একটু ফুল বাড়িয়ে। তখন উর্মি সেখানে যায়। উর্মির উপস্থিতি টের পেয়ে সেই লোকটা বলে ওঠে, উর্মি আমি জানি না ভালোবাসা কি, তবে তোমার হাসিতে আমি তোমায় ভালোবেসে ফেলি, তোমার চোখের মায়ায় আমি তোমাকে ভালোবেসে ফেলি। আমি জানি না তোমাকে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি, তবে হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, অসম্ভব ভালোবাসি, যা এই জীবনে শেষ হবার নয়। তুমি কি তোমার ওই শূন্য মনে আমার জন্য জায়গা দিবে? আমার ব্যাকুল মনের প্রেয়সী হবে, ভালোবাসা দিয়ে রেখে দিবে? যদি রাখো তাহলে একবার, শুধু একবার বলো ভালোবাসি। আই লাভ ইউ উর্মি, ভেরি ভেরি মাচ লাভ ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। উর্মি এত সময় বুঝতে পারে ছেলেটা হচ্ছে নাইম আর তাকে প্রপোজ করছে। আর নাইমের প্রপোজ পেয়ে উর্মি নাইমকে টেনে তুলে জড়িয়ে ধরে বলতে শুরু করে, আমিও তোমাকে অসম্ভব পরিমাণের ভালোবাসি, কখনো ছেড়ে চলে যাবে না তো? কথা দাও। না, কখনো ছেড়ে যাব না, আর যেতে চাইলে হাত পা ভেঙে রেখে দিবে। আর তুমি কান্না করতেছো কেন? আমার কোনো কথায় কষ্ট পেলে নাকি আবার? ছেড়ে যেতে চাইলে হাত পা ভেঙে একদম রেখে দেব। আর সব কান্না কি কষ্টের কান্না হয় নাকি? কিছু কান্নার কারণ সুখও হয়ে থাকে। এভাবে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। কিছু সময় পর ছেড়ে দেয় আর তখন বলল, আচ্ছা জাহান, এইসব প্ল্যানটা কার ছিল? খুব সুন্দর লেগেছে এই বিষয়টা। আসলে এসব প্ল্যান রহমান বলেছিল, আর আমার বন্ধুরা মিলে কমপ্লিট করে দিয়ে চলে গেছে। কি, রহমানের মাথায় এত সুন্দর বুদ্ধি? আগে জানতাম না তো। সে যাই হোক, আগামীকাল ওকে অনেক সুন্দর করে ধন্যবাদ দেওয়া লাগবে। দেয়া লাগবে, না হলে কি হয়? আর সাথে আমার পক্ষ থেকে সবার জন্য একটা ট্রিট হবে। ওরা দুজনে এইসব কথা বলতেছে এবং কিছু সময় আড্ডা দিয়ে চলে যায়, কারণ আগামীকাল কলেজ আছে। তাই এভাবে সেদিন রাত পেরিয়ে সকাল হয় এবং সব মানুষ নিজ গন্তব্যে বা কাজে বেরিয়ে পড়ে। আর রহমান বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। আর সে কলেজে গিয়ে দেখতে পায়
পরের রহমান কলেজে গিয়ে দেখতে পায় উর্মি ও নাইম দুজনে খুব হেসে হেসে কথা বলতেছে, যা দেখে রহমান বুঝতে পারে নাইমের প্রপোজাল উর্মি গ্রহণ করেছে। কি ব্যাপার, আজকে দুজনকে এত খুশি খুশি লাগতেছে? কাহিনী কি? আরে তোকে রাতে বলেছিলাম না আজকে উর্মিকে প্রপোজ করব, এরপর তোর কথা মতো করেছি সব, আর সেও রাজি হয়ে গিয়েছে, আর সেও নাকি আমাকে আগে থেকে পছন্দ করতো। এই কথা শুনে রহমান উর্মির দিকে তাকিয়ে দেখে বেচারি লজ্জা পাচ্ছে, তাই রহমান বলে, আহা কি লজ্জা উর্মি আপুর। যা শয়তান, আমার বুঝি লজ্জা করে না? ওরা হাসাহাসি করতেছে। ইতিমধ্যে সেখানে সবাই হাজির হয়, মানে মুন্নি, রাতে ওরা দুজন। আর ওরা সবাই যখন আড্ডা দিতেছিল তখনই মুন্নির বান্ধবীরা এসে রহমানের উদ্দেশ্যে বলতে শুরু করে, রহমান, আমাদের ক্ষমা করে দাও। আমরা এতদিনে আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের তোমার সাথে খারাপ আচরণ করা একদম ঠিক হয়নি। হ্যাঁ রহমান, আমাদের ক্ষমা করে দাও, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। তখন রহমান সবার উদ্দেশ্যে বলে, মানুষ মাত্রই ভুল, আর যে ভুল বুঝতে পারে সে আসলে অনেক সুন্দর মনের মানুষ। তোমরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি, আর তোমাদের ক্ষমা চাইতে হবে না। মুন্নির বান্ধবীরা, আসলেই তুমি মানুষটা অসাধারণ, এক কথাই ক্ষমা করে দিলা। তোমার তুলনা তুমি নিজেই। ওদের কথার মধ্যে নাইম বলে, গাইস সবাই শোনো, আজকে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে একটা ট্রিট দেব, তার কারণ আমি আমার প্রিয় মানুষকে নিজের করতে পেরেছি। মানে আমি আর উর্মি দুজনে রিলেশনে গিয়েছি। এখন সবাই চলো কোনো রেস্টুরেন্টে। আরে সবাই আগে চলো একটা রেস্টুরেন্টে যাই। সবাই বলে, কিভাবে আর কবে থেকে? কাল রাত থেকে। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। আরে সবাই আগে চলো একটা রেস্টুরেন্টে যাই। সবাই মিলে পাশের একটা রেস্টুরেন্টে যায় এবং সবাই যে যার মতো খাবার অর্ডার করে। খাবার সময় রহমান লক্ষ্য করে মনি ও রাতে দুজনেই তার দিকে তাকিয়ে রয়েছে, আর এটা দেখে রহমান শয়তানি করে বলল, খাওয়া বাদ দিয়ে তাকিয়ে থাকলে চলবে? এই কথা বলে সামনে তাকে দেখে নাইম ও উর্মি লজ্জায় লাল হয়ে গিয়েছে। আবার তার সাথে মনি ও রাতে দুজন এই পরিস্থিতি সামলানোর জন্য বলল, আরে সবাই শুরু করো, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার। সবাই খেয়ে দিয়ে আবার কলেজে চলে আসে আর ক্লাস শুরু করে, এবং ক্লাস শেষ করে সবাই যখন চলে যাবে তখনই মুন্নি রহমানকে বলে, কি মিস্টার, ভুলে গেলেন আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল? ও হ্যাঁ, সরি, আসলে ভুলে গিয়েছিলাম। চলো, কোথায় যাবে তুমি? চলো আজকে এই পার্কে যাই, অনেক সুন্দর একটা পার্ক। চলো। নাইম চলো, আজকে আমি আর তুমি এখানে ঘুরতে যাব, জায়গাটা অনেক প্রিয়, আমরা দুজন চলো যাই। আচ্ছা ঠিক আছে চলো, তোমার যা ইচ্ছা, আমি তো তোমার সাথে সবখানে যেতে রাজি। অন্যদিকে নাইম ও উর্মি কথা বলতেছে। উর্মি বলে, এইদিকে রহমান ও মনি চলে যায়, আর এদিকে নাইম ও উর্মি আর রাত্রি কাজ থাকায় বাইরে চলে যায়। রাত্রি অটো রিক্সা নিয়ে যাচ্ছে, সে খেয়াল করে তার অটো কিছু লোক মিলে গাড়ি দিয়ে ফলো করতেছে, আর নিজন জায়গায় নিয়ে সে গাড়িটি ওদের রাস্তায় আটকেছে। গাড়ি থেকে দুজন লোক নামলো পিস্তল নিয়ে, আর নেমে অটো রিক্সাওয়ালাকে বলল, এই বেটা, জীবনের মায়া থাকলে পালা, না হলে গুলি করে এখানে মেরে ফেলে দিব। আগন্তুকের কথা শুনে অটো রিক্সা পালিয়ে যায়। তখন সেই লোক দুটো রাত্রির কাছে এসে বলল, এ মেয়ে, আমাদের সাথে চল, না হলে মেরে ফেলবো বলে দিলাম। কে কে তোমরা? আর আমার সাথে তোমাদের কিসের শত্রুতা? আমি যাব না তোমাদের সাথে। দেখ, বেশি বকিস না, এই পিন্টু এর মুখে স্প্রে মার। ওর আদেশ পেয়ে রাত্রির মুখে স্প্রে মারে, আর রাত্রি অজ্ঞান হয়ে যায়। তখন দুজন মিলে তাকে নিয়ে চলে যায়। আরেকদিকে নাইম ও উর্মি একটা পার্কে আসছে এবং দুজনে একটা বেঞ্চের উপর বসে আছে। নাইমের বুকে উর্মির মাথা দেয়। তখন পিছন থেকে একজন লোক এসে নাইম ও উর্মির মুখে স্প্রে মারে, আর দুজনেই জ্ঞান হারায়। এরপর ওদের তুলে নিয়ে চলে যায় আগন্তুকগুলো। অন্যদিকে রহমান ও মুন্নি একটা পার্কের মধ্যে বসে আছে, দুজন হাঁটতেছে। তখন মুন্নি রহমানকে বলল, রহমান, তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো তাহলে। আচ্ছা বলো, কি বলবে? আমি কিছু মনে করব না। সত্যি তো কিছু মনে করব না? না, কিছু মনে করব না, তুমি বলো কি বলবে। তখন মুন্নি নিজের ব্যাগ থেকে একটা গোলাপ ফুল বের করে রহমানের সামনে হাঁটু গেড়ে বসে মুভির মতো স্টাইল নিয়ে বলতে শুরু করে, ভালোবাসা সেই অমূল্য উপলব্ধির নাম, যা একজনকে অতীতের সব দুঃখ ভুলিয়ে দেয় আর নতুন আনন্দে নিজেকে খুশি রাখতে সাহায্য করে। ভালোবাসা মানে একজনের সব দোষগুলো জেনে যাওয়া এবং সেগুলোর জন্য
তাকে আরও বেশি করে ভালোবাসা। প্রিয়, আমার অবস্থা ঠিক এমনই। তোমাকে আমার জীবনে পেয়ে আমার সমস্ত অতীতের দুঃখগুলো যেমন স্নান হয়ে গেছে। তোমার সব কিছু প্রেমের পড়ছি বারংবার। আমার সমস্তটা দিয়েই তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আজকাল বাঁচার কথা কল্পনাও আসে না আমার সমস্ত স্বপ্নে, বাস্তবে, ভবিষ্যতে শুধু তোমারই বসবাস। তাই বলি রহমান, আমি তোমাকে অসম্ভব পরিমাণ এর ভালোবাসি। আই লাভ ইউ রহমান, আই উইল লাভ উইথ ইউ। রহমান মুন্নির প্রপোজালের প্রতি উত্তরে কিছু বলতে যাবে, তখনই হঠাৎ করে কে যেন রহমানের মাথায় খুব তীব্র গতিতে আঘাত করে আর সে সেখানে জ্ঞান হারায়। আর জ্ঞান হারানোর আগে দেখতে পায় মুন্নি চিৎকার দিয়ে কান্না করছে। তাছে রহমান বলে, এরপর কিছু লোক মিলে মুন্নিও সবার মতো অজ্ঞান করে নিয়ে চলে যায়। রহমানের পাশে একটা চিঠি রেখে যায়। রহমানের অনেক সময় পর ধীরে ধীরে জ্ঞান ফিরে, আর জ্ঞান ফেরার পর দেখতে পায় তোহা তার পাশে বসে কান্না করতেছে। তোহা রহমানের জ্ঞান ফেরা দেখে বলল, ভাইয়া ভাইয়া, তোমার কি হয়েছিল? তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? আসলে আমাকে কেউ একজন পেছন থেকে আঘাত করেছিল, এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আচ্ছা, তুই এখানে কেন? আর এখানে কি কোনো মেয়ে ছিল? ভাইয়া, আমি এখান দিয়ে বাড়ি ফিরছিলাম, তখন কি মনে করে যেন এখানে আসি আর দেখতে পাই একজন এখানে শুয়ে রয়েছে। তাই দৌড়ে এসে দেখি এটা তুমি। আর হ্যাঁ, আসার সময় দেখেছিলাম কিছু লোক মিলে একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। আর ভাইয়া, এই চিঠিটা এখানে পড়েছিল, মানে তোমার পাশে। ঠিক আছে, তুই বাড়ি চলে যা, আর চিঠিটা দে তো দেখি এখানে কি লেখা রয়েছে। তোমাকে এভাবে ফেলে আমি বাড়িতে কিভাবে যাব ভাইয়া? আগে চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। ওরে আমার পিচ্ছি বুড়িটা, তুই বাড়ি চলে যা, আমি ঠিক আছি। রহমানের হাতে তোহা চিঠি দিয়ে বাড়িতে চলে যায়। আর রহমান ফোনটা বের করে একটা মেসেজ করে। কিছু সময় পর একটা গাড়ি পার্কের সামনে এসে থামে, আর রহমান সেটাতে গিয়ে বসে আর নিজের পকেট থেকে চিঠিটা বের করে পড়তে শুরু করে। চিঠিতে লেখা, হ্যালো, নাদান খ্যাত লুজার উরুফে রহমান, ও সরি, বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া, যাকে বলে মাফিয়া কিং MKR। শোন, তোর সব লোক আমার কাছে বন্দি। যদি সবাইকে ছাড়াতে চাস তাহলে আমার দেয়া এই ঠিকানায় চলে আয়। আর শোন, আমি কি সেটা তোর জন্য না হয় সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম। বেশি দেরি করিস না, না হয় একটা একটা করে লাশ পড়বে। রহমান চিঠিটা পরে ঠেস করে গাড়ির কাছে একটা ঘুষি মারে আর বলে, ড্যাম ইট, এত বড় প্ল্যান কে করতে পারে? বলে রহমানের রাগে গদগদ করে। আর না ভেবে সে কে ফোন করে আর ফোন দিয়ে বলে তার লোকজন সবাইকে চিঠিতে লেখা এড়িয়ে ঘিরে ফেলতে বলে। আর রহমান মানে MKR সে নিজের আসল রূপ নিয়ে চলে যায়। চিঠিতে দেওয়া ঠিকানা আর গিয়ে দেখতে পায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? MKR মানে রহমান চলে যায় চিঠি দেওয়া ঠিকানায়। আর গিয়ে দেখতে পায় রাস্তার মধ্যে তার সব ফ্রেন্ড ও রাফি পড়ে আছে, আর তাদের হাত পা বাঁধা। রাফিকে ওরা খারাপভাবে মেরেছে, তার প্রমাণ তার মুখে এখন রক্ত লেগে আছে। এইসব দেখে যেই না দৌড়ে তাদের কাছে যাবে, তখন কে যেন আবার সে আগের নেই পিছন থেকে আঘাত করে। আর রহমান নিচে পড়ে যায়, কিন্তু এবার আঘাতটা আস্তে হওয়ার জন্য অতি দ্রুত নিজেকে ঠিক করে পিছনে তাকিয়ে দেখে মন্ত্রীর হাতে রডটি দাঁড়িয়ে আছে। আর রহমানের দিকে তাকানো দেখেই বলে, কি হলো কিং কিং খেলা সিক্রেট মাফিয়া? তোকে দেখে আমার মায়া হচ্ছে রে। তুই আর একজন ছোট লোক হয়ে পুরো বাংলাদেশের উপরে রাজত্ব করিস। হ্যাঁ, ও তার মানে এইসবের পেছনে তোর হাত? বাহ, গুড গুড, তোর সাহস আছে বলতে হবে। আর আমি কিভাবে এক দেশে মাফিয়া কিংয়ের রাজত্ব করি তা তোর না জানলেও চলবে। এখনো দেখি তোর মুখে বড় বড় কথা। আর শোন, আমি নয়, আর এসবের পেছনে যে রয়েছে সে হচ্ছে SK, যে আমাদের বস। আর পিছনে তাকিয়ে দেখ, আমাদের বস আসতেছে। মন্ত্রীর কথা রহমান পিছনে তাকিয়ে দেখে তার মতো পোশাক পরা
মানে কালো রেইনকোট, মাথায় টুপি, মুখে মাস্ক, কালো প্যান্ট, কনভার্স শুজ। একটা আগন্তুক মানে এসকে আসতেছে, আর তার সাথে এমপিও আছে। সাথে করে জেহাদকে টেনে নিয়ে আসে, আর সে পড়ে থাকা লোকগুলোর কাছে একটা চেয়ার নিয়ে বসে রহমানের উদ্দেশ্যে বলে, MKR ওরফে মাফিয়া কিং রহমান, আমাকে চিনতে পেরেছিস? আমি সেই যাকে তুই আজ হতে 2 বছর আগে অপমান করে নিজের গ্যাং থেকে বের করে দিয়েছিলি। আর সেই দিনের ছোট একটা ভুল আজ তোর মৃত্যুর কারণ হবে। ভুলটা কি জানিস? সেদিন তুই আমাকে না মেরে ছেড়ে দিয়েছিলি। কুকুরের লেজ কখনো সোজা হয় না, তেমনি বেইমানকে ক্ষমা করলে, চান্স দিলে কখনো বেইমানি ছাড়ে না। ঠিক তুই তেমনই। তোকে কেন বের করেছিলাম? তুই কত কত মায়ের বুক খালি করেছিলি, মনে আছে? তুই আমার নাম নিয়ে কত কত খারাপ কাজ করতি, আর তোকে আমি নিজেকে একদম কাছের লোক মনে করেছিলাম। কিন্তু তুই তো ছিলে একটা হারামি শয়তান। আর এখন আবার আসছোস পেছন থেকে মারতে? সাহস থাকলে সামনে থেকে মেরে দেখা। বস, এত কথা শোনার সময় নেই। হ্যাঁ, আপনাকে সরি, তোকে তো মারবো। এর আগে একটা কথা শোন, তোকে মারার আগে এই রাফিকে মারবো, এরপর তোর বাকি লোকদের। আচ্ছা, তুই একটা কথা বল, তোর বাকি লোকজন কোথায়? আন্ডারগ্রাউন্ডের এনকে যে কিনা তোর সব থেকে এবং সিনিয়র একজন লোক, সে কি তোর খবর পায় নাই নাকি? তোদের মতো ছোট ছোট মাস্তানের জন্য লোক লাগে নাকি? আচ্ছা, এখানে তোর কতজন লোক আছে আমি একটু দেখি, নাকি তুই একাই আসছিস? লোক দেখবি? আচ্ছা দাঁড়া, তোকে আমার লোকজন দেখাচ্ছি। বয়স সবাই কাম হেয়ার। এসকের কথা মতো প্রায় কয়েকশো শতাধিক ছেলে ফেলে বাড়িতে আসে একটা বিল্ডিংয়ের ভিতর থেকে, আর সবগুলো দানবের মতো। আর তাদের সবার পিছনে নিউ মডেলের AK-47, কারো হাতে রান্দা চাপাতি। সবাই যেন এখানে একদম প্রস্তুতি নিয়ে আসছে। আর এতগুলো লোক দেখে রহমান ভয়ের বদলে হেসে দেয়, আর হাসি দিয়ে বলে, মাত্র এই কজন লোক মিলে আমাকে মারবি? আচ্ছা, একটা কথা বলি, তোদের 3 জনকে আমি তো মারবো। এখানে মাফিয়া কিং হবে কে? এমপি, মন্ত্রী, না এসকে? আর আমার মনে হয় এসকে হবে তোদের কি। কিন্তু তোরা একটা বিষয় ভেবে দেখ, তোরা 2 জন আমাকে খুঁজে বের করলি, আর একজন এসকে এসে তোদের সামনে আমাকে মেরে মাফিয়া কিং হয়ে গেল। এটা কি সুন্দর মানায় বল? তোরা 2 জন আমাকে মেরে তোদের মধ্যে কেউ হয়ে যা এমকে, মানে মাফিয়া কিং। রহমান ছোট্ট একটা কথার লোভ দিল, কারণটা এখনই জানতে পারবেন। ওয়েট। রহমানের কথা শুনে ওরা দুজনের দিকে তাকায়, আর তখন এসকে ওদের হাফ দেখে একটা গুলি করে এমপির মাথায়, আর এমপি মারা যায়। তখন রহমান মুচকি হেসে বলে, তুই অনেক বোকা, এবং তোর লোকজনগুলো, কারণ একটা কথার জন্য নিজেকে কল্পনার দুনিয়ায় হারিয়ে ফেলে। শোন, তোদের একটা গল্প বলি। একটা জঙ্গলের মধ্যে একটা রাজা ছিল, আর সেই রাজা নিজের পরিচয় গোপন রেখে সাধারণ হয়ে রাজ্যের অবস্থা দেখার জন্য গিয়েছিল। কিন্তু সেটা শুধু তার কাছের লোকজন জানতো। কিন্তু সেই রাজাটাই শুধু জানতো তার রাজ্যে দেখা মানে কিছু আগাছা নামক শত্রুকে শনাক্ত করে মেরে ফেলা। আর হ্যাঁ, আমি এখানে এসেছিলাম সাধারণভাবে চলতে, কিন্তু এখানে এসে দেখি সব পাওয়ারের খেলা। প্রথম দিন ঝামেলা হয় জিশানের সাথে, এরপর লোক দিয়ে খোঁজ লাগিয়ে দেখি সে এখানকার মাস্তান, মিঠুর ভাই। এরপর মিঠুর সম্পর্কে খোঁজ নিয়ে দেখি সে একজন কালো ব্যবসায়ী, কিন্তু এর মধ্যে সে উর্মি, রাত্রি, মুন্নি, মানে ওই মেয়েগুলোকে তুলে নিয়ে যায়। সেদিন মিঠুকে মারার সময় ওর মুখে শুনেছিলাম আমাকে মারার জন্য একটা না একটা প্ল্যানিং হচ্ছে। আর আমি এখানে আসছি সেটা মাত্র মিঠু, রাফি, জিহাদ জানতো। আর কে জানতো তা আমি অজানা ছিলাম। এর জন্য একটা গেম সাজাই। গেমটা হলো জিহাদকে দিয়ে তোদের কাছে আমার বিষয়ে একটা তথ্য দেওয়া, কারণ আমি ভালো করেই জানতাম যে এখানে আমার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য একমাত্র রাফির ডান হাত জিহাদকে ব্যবহার করা হবে। নয়তো
নয় রাফিকে। এর জন্য দুজনকে আলাদা করে ফেলি, যেন তোরা ওদের উপর হামলা করতে পারিস। আর সেই অনুযায়ী ওই দিন রাতে জিহাদ শহরের বাহিরের দিকে যায়, আর তোরা তুলে নিয়ে যাস। আর আমার কথা মতো ও সব বলে। কিন্তু সব ঘটনা ছিল একদম সত্যি। আর কি, আমিও অপেক্ষাতে ছিলাম যে তুই কবে আমাকে তুলে নিয়ে আসবি। কিন্তু একটা ভুল ছিল এখানে এসে এদের সাথে জড়ানো। আর তুই এদের তুলে আমাকে আমন্ত্রণ করলি, আর ভাবলি আমি এখানে একা একা আসবো। ভুল ব্রো, ভুল ভুল লোক দিস অল সাইড। রহমানের কথাগুলো ছিল অনেক ভয়ঙ্কর। মন্ত্রী একদম ঘাবড়ে যায়, আর এসকের সাহস নিয়ে আশেপাশে তাকে দেখে হাজারখানেক ছেলে পেলে জড়ো হয়েছে। সবার হাতে স্নাইপার, রাশিয়ান মডেলের বন্দুক। আর এইসব নাইম, মুন্নি, উর্মি রাত্রি দেখে ঘাবড়ে যায়। আর রাত্রি তার হাতে থাকা একটা সুইচের মাধ্যমে চাপ মারে, আর যার জন্য পুলিশ অফিসে একটা সিগন্যাল যায়। আর সিগন্যাল হলো রাত্রির জন্য হেল্পের। আর হ্যাঁ, আমাদের রাত্রি হচ্ছে সেই অজানা আন্ডারওয়ার্ল্ডের পুলিশ অফিসার। আর কারণ ছিল সে আতঙ্ক, এবং আগে নাকি সে নারী পাচার করত, কিন্তু সত্যিকারের অর্থে এইসব কাজ করত এসকে মানে সিয়াম নামের আগন্তুকটা। এর জন্য রাত্রি নিজের মিশন বা চিন্তাধারা পরিবর্তন করে সে মাফিয়া কিংকে গ্রেপ্তার করবে না। আর তার থেকে বেশি অবাক হয় যে কলেজের সব থেকে লুজার বয় রহমান পুরো বাংলাদেশের মাফিয়া কিং। রাত্রির মতো নাইম, মুন্নি, উর্মিও অবাক হয়, কিন্তু এই মুহূর্তে কিছু বলার বা করার ঠিক না। এর জন্য সবাই চুপ হয়ে থাকে। ভুল লোক দেশ অল সাইড। সিয়াম, তোকে আজ মরতে হবে রে। অনেক সুন্দর চান্স দিয়েছিলাম, কিন্তু আবার সেই আগের ন্যায় বিষধর কালসাপের মতো আঘাত করতে আসলে। আর শোন, এই রহমানকে মারতে হলে প্রথম চান্সতেই মারতে হবে, তা তুই আগে থেকেই জানতিস। আর তুই এখন সেই ভুলটাই করেছিস, এর জন্য তোকে মরতে হবে। বলে কবর থেকে পিস্তল বের করে ঠাস করে সিয়ামের হাতে গুলি করে, আর সিয়াম ছিটকে পড়ে যায়। আরেকটা গুলি করে সোজা মন্ত্রী হায়দার সাহেবের মাথায়, আর সে মারা যায়। অন্যদিকে সিয়ামের লোকজন আর রহমানের লোকজন ফায়ারিং করতেছে। এক জায়গায় কিং কিং লড়াই, আরেক জায়গায় সেনা সেনা লড়াই। তুইও ভুল রে, আমার মাথায় গুলি না করে আমার হাতে গুলি করেছিস। এই বলে সিয়াম একটা গুলি করে, আর সেটা গিয়ে রহমানের বুকে লাগে। রহমান মাটিতে পড়ে যায়, আর এটা দেখে এনকে দৌড়ে আসে রহমানের কাছে, আর এসে আবার সাথে সাথে তার পায়ে একটা গুলি করে, আর তখনই সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে রহমানের গায়ে গুলি লাগার ফলে উর্মি, রাত্রি, মুন্নি, নাইম কান্না করতেছে। আর মুন্নি কান্না করতে করতে বলতেছে, প্লিজ আপনি ওকে ছেড়ে দিন, দয়া করে আমাকে মেরে ফেলুন, কিন্তু ওকে মারবেন না। চুপ চুপ, একদম কথা বলবি না। কেউ চুপ না হলে তোদের সাথে আরো খারাপ কিছু হবে। শালা হারামি একটা গুলি খেয়ে মরে গেল। মুনিদের দিকে তাকিয়ে কথাগুলি বলছে, তখন পিছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, রহমানের মৃত্যু একমাত্র আল্লাহর হুকুমে হবে, আর সেই হুকুম এখনো আসে নাই। আর হ্যাঁ, একজনের হুকুম আসছে, সে হলো তুই। তোর মরার হুকুম এসে গিয়েছে। বলেই ঠাস ঠাস করে দুটো গুলি করে, আর গুলি দুটো একদম সিয়ামের বুকে আর মাথায় লাগে, আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে আমার লোকজন মিলে সিয়ামের সব লোকজনকে মেরে ফেলে, আর তারও কিছু লোকজন মারা যায়, আর আমারও কিছু লোকজন মারা যায়। আমি পাশে তাকিয়ে দেখি অ্যানকে পড়ে আছে। তাকে দেখে কোনো রকম তার কাছে গিয়ে বললাম, অ্যানকে ওরফে নিপুণ শিকদার আমার মামা ও আমার মাইন্ড গেম পরিচালক, যার জন্য আজ অবধি কোনো মাফিয়া আমার সামনে দাঁড়াতে পারে নাই। মামা ওঠো, মিশন কমপ্লিট। এই কথা বলে রহমান নিপুণকে টেনে তুলে আর মুন্নির কাছে গিয়ে হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলে, মুন্নি, আমিও তোমাকে। কথাটা শেষ করার আগে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তখনই পুলিশ আসে, আর এসে বলে রাত্রির উদ্দেশ্যে, ম্যাম সে কোথায়? মানে এমকে আর থাক কিছু অজানা, থাক কিছু অচেনা, থাক কিছু রহস্য, থাক কিছু লোকালয়। আর হ্যাঁ, আপনারা চলে যান, এমকে আর এখান থেকে চলে গেছে। আর এরা আমার বন্ধু, এদের এই লোকটা মেরেছে। যাবার আগে সবগুলো লাশের ব্যবস্থা করুন বলে রাত্রি সবার সাথে চলে আসে, মানে রহমানকে নিয়ে হসপিটালে। আর রহমানকে প্রায় 3 ঘন্টা সময় নিয়ে অপারেশন করা হয়, কারণ গুলিটা একদম হার্টের মধ্যে লেগেছে।
অনেক সময় পর ডক্টর বের হয়, তখন মুন্নি সবার আগে গিয়ে বলে, ডাক্তার, রহমানের কি অবস্থা? ও ঠিক আছে তো? প্লিজ ডাক্তার বলেন, ও ঠিক আছে তো? বলেন না ডক্টর। আর হ্যাঁ, মুন্নি সেই রহমানের গুলি লাগার পরে থেকেই কান্না করেই চলেছে, থামার নাম গন্ধই নাই। চোখ মুখ একদম লাল করে ফেলেছে। রাত্রি উর্মি অনেক বলেছিল শান্ত হতে, কিন্তু তারা ব্যর্থ হয় তাকে চুপ করাতে। এত চিন্তার কিছু নাই, আলহামদুলিল্লাহ পেশেন্ট এখন মোটামুটি ঠিক আছে। 4-5 ঘন্টা পর জ্ঞান ফিরবে, তখন সবাই দেখা করতে পারবেন। ডক্টরের কথায় সবাই কিছুটা চিন্তামুক্ত হয়, আর সবাই অপেক্ষা করতে থাকে রহমানের জ্ঞান ফেরার জন্য। অপেক্ষা করতে করতে রহমানের জ্ঞান ফিরে, আর জ্ঞান ফেরার পর চোখ মেরে তাকে দেখে মুন্নি তার পাশে বসে কান্না করতেছে। তা দেখে রহমান বলে, তুমি কান্না করো কেন? কি হয়েছে? না কিছু না, আমার আবার কি হবে? রহমান বুঝতে পেরে সে তার জন্য কান্না করে, চোখ মুখ ফুলিয়েছে, আর তার আহাম্মকের মতো প্রশ্ন সে খেপে গেছে। রহমান বলল, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? মুন্নি, তুমি কি আমার তুমি হবে? প্রেম যমুনার নাবিক আমি, আমার সোনার তরি হবে। একটুখানি দুঃখ হবে, আর একটু সুখ কিনে নিয়ে আমার আকাশের পাখি হবে। আই লাভ ইউ মুন্নি। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই মুন্নি রহমানকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে অসম্ভব পরিমাণে ভালোবাসি, যা এক আকাশ ও সমুদ্র পরিমাণ। কখনো ছেড়ে দিও না, তোমার করে রেখে দিও সারা জীবনের জন্য। ছেড়ে দেওয়ার জন্য তো আর ভালোবাসিনি। এখন উপর থেকে ওঠো, একটু ব্যথা লাগছে। রহমানের কথা শেষ হওয়ার সাথে সাথেই রুমে বাকিরা প্রবেশ করে। নিপুণ, রাতি, নাইম, উর্মি, রাফি আসে, আর এসে এদের কাহিনী দেখে কেসে ওঠে, আর তাদের দেখে মুনি লজ্জা পায় অনেক, তাই রহমানকে ছেড়ে দেয়। তখন নিপুণ ও বাকিরা বলতে শুরু করে, কি অবস্থা আমার সিংহের? এখন কেমন লাগতেছে? ভাই আপনি এখন ঠিক আছেন তো? বন্ধু তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি এখন মোটামুটি ঠিক আছি, চিন্তার কোনো কারণ নেই। এক একজন এক এক রকম প্রশ্ন করে, আর রহমান তাদের প্রশ্ন উত্তর দেয়। এভাবে কেটে যায় প্রায় 1 মাস, আর এই 1 মাস রহমান সুস্থ হয়ে ওঠে। আর আজকে রহমান ও মুন্নির বিয়ে হয়েছে, এবং রহমান দাঁড়িয়ে আছে বাড়ির ছাদে নাইম ও রাফি নিপুণের সাথে। তখন নিপুণ বলে, যা তাড়াতাড়ি রুমে যা, ধ্রুব অপেক্ষা করতেছে। হ্যাঁ ভাই যান যান, ভাবি অনেক সময় ধরে অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি যান। হ্যাঁ রে বন্ধু, তাড়াতাড়ি যা। আর শোন, বিড়ালটা কিন্তু ভালো করে মারিস, কেমন? আরে আমার অনেক ভয় হচ্ছে রে। আর বাসর ঘরে বিড়াল আসবে কোথা থেকে? রাফি, নাইম, নিপুণ একত্রে। কি এত বড় মাফিয়া কিং, সে কিনা ভয় পায়? যা বলছি, এই সবাই ওকে ধরে নিয়ে চলো, আর বিড়াল তুই গিয়ে দেখতে পাবি। সবাই মিলে জোর করে নিয়ে রুমের সামনে নিয়ে আসে, আর এসে দেখে রাত্রি উর্মি দাঁড়িয়ে ওদের দেখে। রহমান বল, তোরা আবার এখানে কি করিস? আমাদের এখানে কি মানে? এই রাত্রি, তুমি কিছু বলো তো। আমাদের পাওনা দাও, এরপর রুমে যাওয়ার অনুমতি পাও। তোমাদের আবার কিসের পাওনা? বারে 3 ঘন্টা ধরে বাসর ঘর সাজানো, আর এখন বলে কিসের পাওনা? তা তোমাদের পাওনাটা কি শুনি একটু? বেশি না, মাত্র 10,000 টাকা। কি এত টাকা? আমার কাছে এত টাকা নাই। থাক, আমার বাসর আর করা লাগবে না। রহমানের কথায় সবাই ফিক করে হেসে দেয়। তখন রাত্রি বলে, ঠিক আছে, তোমার জন্য 30% স্যার, এখন 7,000 দাও। কি আর করেন, রহমান 7,000 টাকা দিয়ে দিল ওদের, আর ওরাও রাস্তা ছেড়ে দিল। আর যাওয়ার আগে উর্মি বলে গেল কানে কানে, বিড়ালটা ঠিক মতো মারিস। ওদের থেকে ছাড়া পেয়ে নাইম, রাফি, নিপুণ মিলে জোরে করে রুমে ঢুকিয়ে দিল। বাহির থেকে আটকে দিয়ে চলে যায়, আর রহমান ভয়ে ভয়ে সামনে এগায়। আর সে বিছনার পাশে যায়, গিয়ে দেখে মনির লাল বেনারসি পরে আসছে। আর রহমানের উপস্থিতি টের পেয়ে মনির রহমানের সামনে এসে সালাম করে। আর এরপর রহমান মনির উদ্দেশ্যেই বলে, তোমার স্থান পায়ে নয়, আমার বুকে। রহমানের কথা শুনে মন্নি একটু লজ্জা পায়, আর তখনই মন্নি বলে, আর একটা জিনিস চাইবো, দিবেন আমাকে? বলো কি লাগবে তোমার, আমি দেওয়ার চেষ্টা করব সাধ্যমতো হলে। আগে আসুন, দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। চলো। এরপর দুজনে মিলে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। আর তখন মন্নি বলে, আমার চাওয়াটা হলো আজকের পর আর আপনি মাফিয়া কিং হবেন না, মানে ওই রকম হিংস্র
আপনি কলেজের সাধারণ রহমান হয়েই থাকবেন, বলুন। ঠিক আছে, তোমাকে কথা দিলাম আমি আর মাফিয়া কিং হব না, তবে খারাপ মানুষের জন্য কখনো প্রয়োজন হলে তখন হতে বাধ্য হব। ঠিক আছে। আচ্ছা, বাসর ঘরে নাকি বিড়াল আছে, বন্ধুরা বলে দিল। বিড়ালটা কই, একটু দেখিয়ে দাও তো, আমি মারবো, না হলে ওরা কালকে আমাকে নিয়ে টোল করবে। কথাটা শুনে মনি অনেক লজ্জা পায় আর সাথে সাথে রহমানের বুকে মাথা লুকিয়ে বলল, আমি জানি না। আর তখন রহমান যা করে, থাক আর শোনা লাগবে না, বাকিটা ইতিহাস হয়ে থাক, যা আপনার আমার জানা লাগবে না। আর জানতে চাইলে বিয়ে করে ফেলুন, এমনিতেই শীত এসে গিয়েছে। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।